আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ানে সবাইকে স্বাগতম। আজকে আমাদের 200তম পর্বে বিশেষ অতিথি হিসেবে আছেন মেহেদী হক ভাইয়া। হ্যালো প্রত্যেক শাফিক। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ। প্রত্যেক পর্বেই আসলে আমরা চেষ্টা করি যে কয়েকটা মাইলস্টোন যখন হয় তখন লেখক, প্রকাশক, পাঠক সবার একটা মেলবন্ধন আমরা ক্রিয়েট করার চেষ্টা করি। তো আজকে ভাইয়া আপনাকে পেয়ে যাওয়ায় আমাদের ওয়ান ম্যান আর্মি দিয়েই চলে যাচ্ছে, কারণ আপনি একই সাথে লেখক, পাঠক, কার্টুনিস্ট, উদ্যোক্তা, প্রকাশক, তারপর প্রচ্ছদ শিল্পী সবই। সো এই যুগের নবীন কি? ট্রু। এনিওয়ে, হ্যাঁ। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। অনেক ওয়েলকাম। হুম। ধন্যবাদ নাহিয়ানকেও। আপনি আপনার এই শোটা আমি ফলো করি। সবসময় সব দেখা হয় না, কারণ কখন 200টা পর্ব হয়ে গেছে আমি দেখি নাই, কিন্তু বই নিয়ে যে আপনি লেগে আছেন এবং টানা যে বোঝা যায় যে পর্বগুলি দেখলে আমি একটা জিনিস টের পাই, আপনার আন্তরিকতাটা কিন্তু টের পাওয়া যায় যে আসলেই আপনি বই পড়তে পছন্দ করেন এবং ওইটা নিয়ে কথা বলতে পছন্দ করেন। এই পার্টটা আমার খুব ভালো লাগে। যে অনেকেই হচ্ছে যেহেতু একটা ট্রেন্ড তাহলে আমিও করি, এটা না আর কি। আপনার নিজের মতো করে আপনি করে যাচ্ছেন। দিস ইজ ভেরি গুড। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তো আজকে শুরুতেই একটু জন্মদিনের শুভেচ্ছা দিয়ে শুরু করতে চাচ্ছি, যদিও জন্মদিনটা আপনার না, হ্যাঁ, আপনার এবং আমার পছন্দের একজন হ্যাঁ। ব্যক্তি আসান হাবিব স্যারের আজকে জন্মদিন। তো আসান হাবিব স্যারকে শুভ জন্মদিন জানাচ্ছি। শুভ জন্মদিন বসকে। আমরা মাঝে মধ্যে মজা করে তাকে বস ডাকি। হ্যাঁ, মজা করে বলতে উনি আমাদের টেকনিক্যালি উনি আমাদের বস, কিন্তু আমরা যে বলি এটা কাইন্ড অফ একটু মজা করেই বলা আর কি। ফান করতে করতে হয়ে গেছে আর কি। কারণ আমরা এতটা ফর্মাল না। অনেকে ভাবে যে ওরে বাবা, মানে উন্মাদের কি বস বলে ডাকতে হয়, আসলে তা না। এটা আসলে একটা আদরের ডাক হয়ে গেছে আর কি। এনিওয়ে। তো চমৎকার। তো আসান হাবিব স্যারের কথায় আসবো, কিন্তু তার আগে ভাইয়া শুরুতে বলেন আপনি কেমন আছেন, এখন কি করছেন, লকডাউন কেমন গেল, এখন কেমন যাচ্ছে? আচ্ছা, আমি প্রথমত ভালো আছি। আর লকডাউনে আমি প্রচুর কাজ করছি, এখনো কাজ করছি। তবে লকডাউনের সময় যেহেতু একটা ফ্রি টাইম পেয়েছিলাম, তো যেইগুলি আগে করছি করবো বলে বলে ফেলে রাখা ছিল, এরকম অনেক কাজ আমি করলাম তখন। তো ভালোই, এখনো ভালো আছে, এখনো বেশ কাজ চলছে। আর সম্ভবত বইমেলাটা হচ্ছে, আমরা এখনো নিশ্চিত না। সেই ক্ষেত্রে বইমেলার যে কাজকর্মগুলি সেগুলি গুছানো। কারণ আমাদের তো মাঝখানে, মানে আমি যদি ঢাকা কমিক্সের কথা বলি, আমার যে পাবলিকেশন আছে, কমিক্সের পাবলিকেশন 2013 থেকে আমরা মৌলিক বাংলাদেশি কমিক্স করছি। তো সেইখানে দেখা গেছে যে প্রায় 7 মাস আমরা বিজনেসেই ছিলাম না। তো ওইটাকে আবার রিনিউ করা এবং নতুন করে আবার ওই দোকানগুলির সাথে কানেকশন ঠিক করা, কোথায় কোথায় আমরা আবার এটা দিতে পারি, হ্যাঁ, বা নতুন বই করতে পারি কিনা, এই ব্যাপারটা গোছাতে আমাদের গত 2-3 মাস খুবই সময়, মানে দিন রাত খাচ্ছি আমরা জিনিসটাকে রিনিউ বা কি বলে রিলঞ্চ। রিলঞ্চ ঠিক বলা ঠিক হবে না, এটাকে কি বলা যাবে, যে সিঙ্ক্রোনাইজ করা আবার সবকিছু। এইটাতে আমাদের প্রচুর সময় যাচ্ছে, খুবই ব্যস্ত সময় যাচ্ছে আসলে। অনেক শুভকামনা ভাইয়া, আশা করি পুরো নতুন উদ্যমে আমরা আবার ঢাকা কমিক্সের কার্যক্রম দেখতে পারবো, এবং অলরেডি অনেক কিছু হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। দেখা যায়। তো আমাদের একটা ভাইয়া, contest চলছে। যারা জানেন না, অবশ্য আজকেই লাস্ট ডেট, তো এখন জেনে খুব একটা লাভ নাই। আমাদের একটা কমিক্স ড্রয়িং কন্টেস্ট চলছে, হরর কমিক্স। যারা জানেন না, পরেরটা আমাদের এরকম চলতেই থাকবে। আমরা সবসময় যারা লেখক এবং আর্টিস্ট তাদের জন্য এরকম কিছু কন্টেস্ট ছাড়ি ঢাকা কমিক্স থেকে, এবং এখানের ভালো কাজগুলি নিয়ে আমরা বইও করি, প্লাস মাঝে মধ্যে ওইখান থেকে দেখা যায় আর্টিস্ট বা লেখকদের আমরা নিয়েও নেই। নিয়ে নেওয়া মানে ঠিক জব জব দেওয়া না, চাকরি দেওয়া না, কিন্তু কাজে না আর কি, মানে তাদের কাজে একটা স্কোপ দেওয়ার চেষ্টা করি। তো এটা দেখবেন, আমাদের পেজে দেখতে পারেন, ঢাকা কমিক্স নামে সার্চ করলেই পাবেন। যাই হোক, হ্যাঁ। ঢাকা কমিক্স নামে সার্চ করলে পাবেন, আর আমি কমেন্টেও লিংকটি দিয়ে দিয়েছি। তো ভাইয়া, যদি আহসান হাবিব স্যারের কথায় আসি, আপনি আহসান হাবিব স্যারের জন্মদিনের শুভেচ্ছার সাথে লিখেছেন যে ওনার সাথে দেখা না হলে আপনার কার্টুনিস্ট হওয়া হতো না। তো সেই সূত্রেই আসলে আপনার কার্টুনিস্ট হওয়ার গল্পটা একটু শুনতে চাচ্ছিলাম, যে প্রথম কিভাবে স্যারের সাথেই দেখা হলো, আর আপনিই বা কিভাবে কার্টুনিস্ট হলেন। রাইট। একদম ছোট করে বললে তখন হচ্ছে 1998, তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমাদের তখন তো আমরা বলতাম মেট্রিক পরীক্ষা, এখন বোধহয় এসএসসিটাই বেশি চলে। তো ওই সময়ে আমি আঁকাআঁকি করতাম, তখনও দুই একটা পত্রিকায় কি বলে, তখন তো ছিল হচ্ছে ডাক বিভাগে পোস্ট করতে হতো, দুই একটা ছাপাও হয়েছিল। কিন্তু উন্মাদ ছিল হচ্ছে একটা যে আলটিমেট থাকে না, যে শেষ ইচ্ছা হচ্ছে আমার, ফাইনাল ইচ্ছা হচ্ছে উন্মাদে কাজ করা। তো কিভাবে কাজ, এখন যেমন ব্যাপারটা কি, গুগল করলেই আমরা একটা নাম্বার পাই, হ্যাঁ, একটা গুগল ম্যাপে একটা লোকেশন দেখায়। তো যখন আমি বলছি যখনকার কথা 1998, তখন তো এটা মানে চিন্তা করা মানে হচ্ছে সায়েন্স ফিকশন মুভি, যে
যে আমরা খালি নাম শুনি যে এটা এত বড় একটা প্রতিষ্ঠান, কিন্তু এখানে কিভাবে যেতে হয়, যেমন উন্মাদ ম্যাগাজিনে যে ঠিকানাটা ছাপা হতো ওটা কিন্তু ছিল হচ্ছে তাদের প্রেসের ঠিকানা 50 টিপু সুলতান রোড, এবং প্রচুর লোক 50 টিপু সুলতান রোডে গিয়ে ফেরত এসছে, কারণ তারা জানতো এটি অফিস, কারণ ঠিকানা কিন্তু দেয়া থাকতো না, এটা হয়তো সবাই জানেন না। উন্মাদে কিন্তু আগে অফিসে, কারণ অনেক লোক গিয়ে মানে একটু বিরক্ত করতো, এটাও একটা কারণ ছিল। তো সেই কারণে মানে কিসের অফিস না বুঝে অনেক আসতো, যে উন্মাদ অফিস, একটু মজা করে আসি, হ্যাঁ, অচেনা লোকজন আসতো। এটা এড়ানোর জন্য ঠিকানাটা দেওয়া থাকতো, অফিসের ঠিকানা কিন্তু থাকতো না, মানে কেউ চাইলেও হুট করে যে আমি উন্মাদ অফিসে যাব এটা উপায় ছিল না। তো আমাকে এই বিষয়ে সাহায্য করেছিলেন তখন মশিউল আমিন মিলন, আমার খুব প্রিয় একজন বড় ভাই। উনি হচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের মহাপরিচালক, এবং খুবই আমার দেখা খুবই কি বলে একজন উদ্যমী মানুষ আর কি। হ্যাঁ, তিনি উনি আমাকে বললো যে তুমি যেহেতু ড্রয়িং করো, কার্টুন করতে পছন্দ করো, আমি তো উন্মাদে মাঝে মধ্যে যাই, তুমি আমার সাথে যাবা কিনা, আঁকবা কিনা। তো এইটা তো আসলে না বলার কিছু নাই, কিন্তু অবশ্যই যাবো, এবং এটা না চাইতেই বলে না, মেঘ না চাইতেই বৃষ্টি, মানে হ্যাঁ এই টাইপের অবস্থা। তো তার সাথে গেলাম, এবং যখন প্রথম দিন ওই সময় বন্যা চলছিল, একটু বয়স্ক আছেন তারা ওই সময়টা বন্যা নিয়ে বেশ কিছু কার্টুন টার্টুন আমি করে নিয়ে গেছিলাম। তো এটা দেখে উনি বললো যে হ্যাঁ তোমার ড্রয়িং, হ্যাঁ এখন তো কাজ প্রায় শেষ, পরের ইস্যু থেকে। ওটা আমার মনে আছে, ওই সংখ্যাটা ছিল 123, 1998 সালের জুন, খুব সম্ভবত জুন মাসের সংখ্যাটা, মানে আমি গিয়ে হচ্ছে মে মাসে। তো এই এই থেকে শুরু, এবং এরপরে ওই 98তেই আমি, এবং তখনও আমার ম্যাট্রিকুলেশন মানে এসএসসি পরীক্ষা আমি দিই নাই, তখন মাত্র টেস্ট পরীক্ষা দিয়ে শেষ, তখন হচ্ছে প্রথম কার্টুনটা আমার বের হয়। তো এরপর থেকে বের হয় নাই এমন সংখ্যা বোধহয় খুব কমই আছে, যে আজকে স্টিল 2020, মাঝে হয়তো পরীক্ষা টরীক্ষার জন্য কিছু মিস গেছে। তো এইটাই ছোট করে বললে এইটাই, তারপরে তো আসলে পুরো একটা বলতে গেলে, যেমন আমি তো মাঝে মধ্যে বলি যে উন্মাদের স্টোরিটা এতই বড় যে আমাকে এটা নিয়ে একটা বই লিখে ফেলতে হয়েছে, হ্যাঁ, যে উন্মাদের 1.5 যুগ, হ্যাঁ 1.5 যুগের গল্প, এখন তো 1.5 যুগও পার হয়ে গেছে। তো এটা যারা পড়েন নাই, আমি বলবো যে এটা পড়তে পারেন, কারণ শুধু এমন না যে এটা আমার গল্প, সেটা না, ওই সময়ের যেই একটা, আমরা বলি যে একটা রোমান্টিক সময় ছিল, হ্যাঁ। এখনকার সময়টা যে রোমান্টিক না আমি তা বলবো না, এখনকার মতো রোমান্টিসিজম অবশ্যই আছে, কিন্তু তখন একটা যেটা এখনকার সাথে আমি পার্থক্য টের পাই, যে মানুষ অনেক স্থিতধী ছিল, মানে যে একটা কাজে আমি ধীরে সুস্থে করছি, মানে একটা কাজ করছি মানে আনইন্টারাপ্টেড, কোনো চাইলেও একজনকে হঠাৎ একজন রিচ করতে পারতো না তখন, ফলে যে যেটা করতো সে মন দিয়েই করতে পারতো, মানে সময় দিয়ে একটা ভ্যালু অ্যাড করা যেত। এখন চাইলেও কিন্তু করা কঠিন, যেমন আমি একটা কিছু লিখতে বসলাম, এই সময় হঠাৎ ফোন আসলো যে ভাই আপনি কি এই কাজটা করবেন, তখন কিন্তু ওই যে লিঙ্কটা ছুটে গেল, হ্যাঁ। তো এইটা ওই সময়টা ছিল না, ফলে তখন যারা শেখা শুরু করেছিল তাদের মধ্যে, আমি বলবো না যে এখন যারা করছে তারা খারাপ, সেটা না, তখন একটা ব্যাপার ছিল যে ওই যে লেগে থাকা, যেটা এখন কিছুটা আমার কাছে লাগে যে কমে গেছে, যে একটা কিছু নিয়ে লেগে থাকা, কারণ একটা কিছু নিয়ে আমি ইভেন কি হয় যে একটা ইউটিউবে ভিডিও দেখছি, ওটাও কিন্তু আমি শেষ করতে পারি না, দেখা যায় সাজেশন ভিডিওটা আরো ইন্টারেস্টিং লাগে, ওইটার থাম্বনেইলটা আরো মজার, হ্যাঁ। তো এই যে লেগে থাকার যে ব্যাপারটা, বা অ্যাটেনশনের যে একটা সময়সীমা, যে কতটুকু আমি মনোযোগটা রাখবো, এটা কমে গেছে, যে যার ফলে এটা পুরো পৃথিবীব্যাপী একটা, আমি বলবো যে একটা ব্যাধি। তো আমরা ওই সময় শুরু করছিলাম বলে দেখা গেছে যে এমন না যে ড্রয়িং অসাধারণ, সেটা না, কিন্তু আমরা এনজয় করতে পারতাম আর কি তখন, যে একটা জিনিস নিয়ে হয়তো আড্ডা দিচ্ছি, হ্যাঁ একটা আইডিয়া নিয়ে, তারপর এটা নিয়ে এইটা করা যায় কিনা, মানে তখন একমুখী একটা ব্যাপার ছিল, এবং গুরুত্ব ছিল। যাই হোক, ওইটা মানে এই সময়টা আমি এনজয় করি, কিন্তু আমার মানে বেড়ে ওঠার জন্য খুব একটা সুন্দর সময় ছিল এটা। না, সত্যি বলেছেন ভাইয়া, আসলে এই পুরোনো যুগের সেই দিনগুলো আসলে এমন, যদিও আমি আপনার মতো এতটা আগের হয়তো না, বাট স্টিল। কিন্তু সেটাই ভাইয়া, বলছি, এটা সবাই সবাইকে কিন্তু বলে, এখানে আমার আবার একটা দ্বিমত আছে, সবাই বলে যে আমাদের সময় ভালো ছিল, এটা কিন্তু ঠিক না, এখনকার সময় অসম্ভব ভালো। হ্যালো। আমাদের সময় যেটা আমরা বলছি, বাবা মার সময়টা তো আরো সুন্দর ছিল, এরকম যে একদম মানে কেউই যে খুব দ্রুত তো তার ছিল না, তো ওইটা মানে যে আমরা ওখানে আটকে থাকবো তা কিন্তু না, এগোতে হবে, এগুলো নিয়ে এগোতে হবে। যাই হোক, হ্যাঁ। ঠিক বলেছেন ভাইয়া।
কিন্তু ভাইয়া আপনি ছোট থাকতে আসলে হ্যাঁ, কমিক্স লিখতেন, এরপর আস্তে আস্তে কমিক্স লিখেছেন, সেটা একটা গল্প আমরা বুঝলাম। কিন্তু আপনার পড়াশোনা যেহেতু ইঞ্জিনিয়ারিং এ, এবং হ্যাঁ, আমি যতদূর জানি আপনি খুব হাই সিজি হোল্ডার আচ্ছা। ছিলেন ইউআরপি তে, এবং পরবর্তীতে মাস্টার্স কমপ্লিট করেছেন বুয়েট থেকে। তো রাইট। ব্যাচেলার্স এর পরে চলে গেলে বা প্রফেশন সুইচ করলে এক ব্যাপার, বাট আপনি মাস্টার্স করে কিভাবে আসলে অন্য প্রফেশন বেছে নিলেন বা কেন নিলেন? আচ্ছা, তো হচ্ছে যে আমার একদম অনার্স পাশে আগে থেকে আমার একটা প্ল্যান ছিল যে আমি আসলে টিচিং এ যাব, ইউনিভার্সিটিতে টিচিং, কারণ আমি আসলে একাডেমিটা এনজয় করতাম। একাডেমি এনজয় করতাম বলতে পরীক্ষা দেওয়া না, মানে পড়াশোনাটা খুব মজা লাগতো আমার কাছে। হ্যাঁ, মজা বলতে এটা আহ, কি বলে যে মানে পরীক্ষা বাদে যদি বাকিটুকু বলা হয় যে একটা জিনিস নতুন জানলাম পড়লাম, সেটার যে আনন্দটা আমার মনে হয় যে একাডেমিতে থাকলে আমার এটা ভালো লাগবে। এবং আমি সবসময় কারোর সাথে একটা জিনিস যদি আমি বুঝি এবং আমার মতো করে আমি সেটাকে, যেমন আমরা যেই বই পড়ি বেশিরভাগ থিওরি বা ইজম এগুলি কিন্তু ইউরোপিয়ান এবং মূলত ওয়েস্ট ইউরোপ, মানে ইউরোপ বলতে আরো পশ্চিমা। তো সেইটাকে কিন্তু আমাদের একেবারে দেশজ করে বলার একটা আনন্দ আছে, যে নিজের দেশের সাথে ওইটাকে কানেক্ট করা, যে সব আইডিয়া আবার মিলবে এমনও না। তো ওইটা আমি অন্যদের সাথে আলোচনা করতাম, খুব ভালো লাগতো। আমার মনে হয় যে আমি টিচিং এ যাব, যেই কারণে আমি পড়াশোনা করতাম। টিচিং এ যাবো এটা 100% না থাকলে একটা মানে আবছা ভাবে মাথায় ছিল যে এটা হতে পারে, এটা একটা গুড প্রফেশন। তো যখন আমি পাশ করলাম, বাইরে পড়তে যাব এরকম একটা প্ল্যান, তখন মাস্টার্স থাকবে। এবং একমাত্র জানতাম যে আমাদের একটা হচ্ছে যে আমি জাহাঙ্গীরনগর থেকে অনার্স পাশ করেছি, তো মাস্টার্স জাহাঙ্গীরনগরে, তখন আমি যখন বের হই ওই মুহূর্তে মাস্টার্স তখন খুলে নাই। হ্যাঁ, এবং তখন একটা স্কোপ ছিল হচ্ছে বুয়েটে, ওইখানে এমইউআরপি, আমাদেরটাকে বলে ইউআরপি, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং। তো এমইউআরপি তে চাইলে ভর্তি হওয়া যায়, মানে ভর্তি পরীক্ষা যদি কেউ চান্স পায়। তো ভর্তি পরীক্ষা দিলাম এবং ওখানে চান্স পেয়ে গেলাম। তো ওইটা হচ্ছে 2 বছরের ডিগ্রি। তো সেকেন্ড ইয়ারে ওঠার পরে আমাদের আবার জাহাঙ্গীরনগরে খোলে, কিন্তু ততদিন আবার 1 বছর পড়া হয়ে গেছে এবং তখন জানি যে বের হয়ে বাইরে চলে যাব। তো এইটার ঘটনাটা ইন্টারেস্টিং। আমার পত্রিকার সম্পাদক যিনি, নুরুল কবির, হ্যাঁ, মানে আমি বলবো যে আমার কার্টুন লাইফের গুরু যদি বলি সেটা তো আহসান হাবিব, কোনো সন্দেহ নাই। কিন্তু পলিটিক্যাল কার্টুনের যে ক্যারিয়ার বলি বা পলিটিক্যাল কার্টুন নিয়ে আমি যাই আমার চিন্তা ভাবনা, অবশ্যই আমি 100% তার সাথে একমত না সবকিছু নিয়ে। কিন্তু নুরুল কবির যিনি, একটা অসম্ভব ভালো এডিটর। তো উনি আমাকে একদিন বললেন যে আপনি বের হয়ে কি করবেন, মানে কার্টুনই করবেন নাকি অন্য প্ল্যান। তো আমি বললাম যে আমি হয়তো টিচিং এ যাবো ভাইয়া। তো উনি বললেন যে দেখেন আসলে হাজার হাজার টিচার আছে, ইভেন লক্ষ লক্ষ আছে, এবং তারা এমন কি আপনি মনে করেন যে আপনি বের হয়ে এমন কিছু করতে পারবেন যা এই হাজার হাজার শিক্ষক করতে পারবে না? যদি সেটা হয় তাহলে টিচিং এ যান। আর যদি মনে করেন না, আপনি কার্টুনে এমন কিছু করতে পারবেন যেটা আসলে আর অন্য হাজার হাজার কার্টুনিস্ট হয়তো এত নাই বা তারা হয়তো পারবে না, মানে যেটা আপনার কাছে মনে হয় যে এইখানে টাইমটা দিলে আপনার বেটার, সেটা আপনার কাছে কোনটা মনে হয়, টিচিং ওর কার্টুন? আমি ওই দিনই আমি টের পেলাম যে আসলে এটা অ্যান্সারটা হচ্ছে কার্টুন, মানে কখনোই টিচিং না। কারণ টিচিং এ আমি এমন নতুন কি বা অ্যাড করবো আমি অতটা কনফিডেন্ট না, যেটা আমি কার্টুন নিয়ে কনফিডেন্ট। এবং আমি জানি যে টিচিং এ হ্যাঁ হয়তো আমি একজন ভালো শিক্ষক হতাম বা হতাম না, কিন্তু কার্টুনে আমি আরো কনফিডেন্ট যে আমি কি করতে পারবো, এটা আমার একটা ধারণা আছে। তো ওই দিন আমি সিদ্ধান্ত নেই যে মাস্টার্স এর পরেও যে এটা ট্রু, মানে আমি আসলে আরবান প্ল্যানিং আমি মজা পেয়েছি, সবই ঠিক আছে, ওইটা নিয়ে আমি লেখালেখি করবো সেটাও ঠিক আছে, কিন্তু প্রফেশন হিসেবে আমি কার্টুনটাকে বেছে নেই। এটাই আর কি। তখন ভাইয়া কিন্তু একজন অনার্স এর পরে, অনার্স এর পরে কিন্তু আমি এটা নিয়ে একদম নিশ্চিত। ভাইয়া একজন লিখেছেন যে তিনি তো এখনো শিক্ষক, এবং আচ্ছা এই আচ্ছা জায়গাটা আসলে আমারও একটা প্রশ্ন ছিল, আপনি আচ্ছা জানেন আচ্ছা। কিনা জানি না। আমার হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডও কিন্তু ইঞ্জিনিয়ারিং। তো আমিও কিন্তু আচ্ছা ইঞ্জিনিয়ারিং শেষ করে আচ্ছা, আমি রাইট রাইট। প্রফেসর হিসেবে ইঞ্জিনিয়ারিং নেইনি, এবং আমি এডুকেশন নিয়ে অনেক পড়াশোনা করেছি, আমার মাস্টার্সও এডুকেশনে। তো আমি যখন ওকে। আপনার আপনার ক্লাস করি, আমি আমি আপনাকে একজন শিক্ষক হিসেবে দেখি, কারণ আমি আপনার অনেকগুলো ক্লাস বা আচ্ছা আচ্ছা, সেমিনার অ্যাটেন্ড করেছি। তো আমি দেখি ওকে। আপনি খুব সুন্দর সুন্দর টিচিং টেকনিক ইউজ করেন, যেগুলো আমরা ইভেন মাস্টার্সেও আমি পড়েছি। তো ও সেই আচ্ছা, এটা জায়গাটাই আমি জানি না, বলতে চাচ্ছিলাম, টেকনিক্যালি জানি না। ন্যাচারালি আচ্ছা চলে আচ্ছা, এসেছে আর কি। একটু জেনে জি নিতে ভাইয়া, হবে আরেকটু। শিওর। সো এই জিনিসটা আর কি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, যে আসলে আপনি নিজেকে শিক্ষক হিসেবে কিভাবে দেখেন বা কতটুকু এনজয় করেন, কারণ ওই এলিমেন্ট আসলে গুলো। আমি, আমার মধ্যে একটা যেটা আমি মনে করি আমার লিমিটেশনও, সেটা হচ্ছে আমি যে কোনো কিছু বলতে গেলে মানে বোঝাতে গেলে খুব সিরিয়াস শিক্ষক টাইপ হয়ে যায়, কিন্তু আমি কিন্তু এত শিক্ষক টাইপের না। আমি কিন্তু খুবই আড্ডাবাজ, এবং আমার বন্ধু বান্ধবদের সাথে আমি মানে কিছু একটা বোঝাতে গেলে আমি হঠাৎ সিরিয়াস হয়ে গলা টলা চেঞ্জ হয়ে যায়। কিন্তু আসলে আমি এত সিরিয়াস টাইপের না। কিন্তু যখন আমি কিছু কারোর সাথে শেয়ার করি, এটা আমি শিক্ষক বলবো না, শেয়ার করতে আমার ভালো লাগে, যে আমি একটা জিনিস শিখলাম এবং আমি তখন দেখছি যে আচ্ছা এটা তো আসলে
খুবই ইজি, এবং এটা আসলে বোঝানো হচ্ছে খুব, যেমন আমার একটা প্রবলেম ছিল ছোটবেলা থেকে, আমি ক্লাসে কিছু বুঝতাম না, মানে টিচাররা যেটাই বলছেন। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, যে ক্লাস 6-এ যখন উঠলাম, তখন একদিন আমি, তখন হচ্ছে ওই যে মানে আমরা প্রায় প্রথম 2 মাস কোনো একটা কারণে আমার ক্লাস করা হয় নাই। তো আমি স্কুলে গিয়ে দেখি যে টিচার হচ্ছে এ আর বি যোগ করতেছে। তো এটা আমার একটা খুবই ধাক্কা লাগে, যে এ আর বি তো হচ্ছে অ্যালফাবেট, মানে এটা আবার যোগ হয় কিভাবে, যোগ হয় 2 3, তাই না? তো এটা আমি ধাক্কা, এবং আমি দেখলাম যে সবাই এটা করতেছে, মানে অ্যালজেব্রা শুরু করে দিচ্ছে। আমি টিচারকে বললাম যে স্যার আসলে এ আর বি কিভাবে যোগ হচ্ছে, এটা তো আসলে মানে কোনো সংখ্যা না, এটা এক আর 2 মিলে 3 হয়, হ্যাঁ, কিন্তু এ আর বি মিলে কি হবে, মানে এটা তো আমি বুঝতেছি না। তো আমার টিচার বললেন যে এটা নিয়ম, এটা মুখস্থ করে ফেলো, স্কোয়ার বি স্কোয়ার মুখস্থ করে ফেলো। ওই যে আমার একটা মানে ধাক্কা লাগলো, যে এটা আসলে কোনো ব্যাখ্যা নাই এবং এটা নিয়ম। তো পরে আমি যখন ইন্টারমিডিয়েট উঠলাম, আমি পরে দেখলাম যে এগুলি আসলে এত জটিল না, হ্যাঁ, মানে এটা সহজে বোঝানো যায়। আমি খালি ওই শিক্ষককে দোষ দিব না, আসলে আমাদের সিস্টেমটা এমন যে আসলে একজন না, মানে সবাই আসলে এটাই এইভাবে, এবং যারা আমার সাথে এটা পড়ছে, ইভেন দেখা গেল যে সবাই উত্তর লিখে শেষে লিখছে হচ্ছে ANS, অ্যান্সার আর কি, অ্যান্সারের সংক্ষিপ্ত রূপ। এটাও কেউ যায় না। পাশের ছেলেটাকে জিজ্ঞেস করে এটা কি লিখছিস, ANS টা কি জিনিস, সে বলছে এটা লিখতে হয় শেষে, লিখ তুই লিখ, হ্যাঁ। তো এই যে আমার বিরক্তিটা যে তখন লাগলো, যে না বুঝে লিখে যাচ্ছে সবাই এবং এভরিবডি ইজ ওকে, তখন আমার মনে হলো যে এটা আসলে ঠিক না। এবং ইন্টারমিডিয়েট উঠে আমি যেটা করি, পুরোটা আমি কোনো, একদম শেষে অবশ্য একজনের কাছে প্রাইভেটে পড়েছিলাম, কিন্তু এর আগে আমি পুরো বই নিজে নিজে পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করে দেখছি যে আসলে জিনিসটা কি। তখন দেখলাম যে আসলে যেভাবে আমাদের এখানে পড়ি আমরা, নট অনলি যে পড়াশোনা আমি তা বলবো না, যে কোনো কিছুই, যেমন একটা থিওরি, বা আমাদের এখানে অনেক কুসংস্কার আসে, হ্যাঁ, বা অনেক ভুল ধারণা থাকে মানুষের, হ্যাঁ। যেমন মানে সে হয়তো জিনিসটা জানে না, খালি শুনে শুনে সে একটা ব্যাখ্যা দিচ্ছে, হ্যাঁ। তো তখন আমার মনে হলো যে এইখানে আসলে কাজ করার আছে, যে যে কোনো কিছুতেই আমরা যদি একটু ভালো করে বেসিকটা বুঝে নেই, এবং সেটা যদি একজনকে বোঝানোর চেষ্টা করি বা শেয়ার করি, এইটা তখন আমার একটা প্র্যাকটিস শুরু হয়ে যায়, যে যাই বুঝি আমার তখন এটা শেয়ার করতে ইচ্ছা করে কারোর সাথে, যে ব্যাপারটা আসলে এইরকম, হ্যাঁ। তো এটা করতে করতে মনে হয় এটা হয়ে গেছে, হ্যাঁ, জানি না। এই যে ড্রয়িংও আমার কাছে লাগলো, যে আমি যখন ড্রয়িং শুরু করলাম, তখন তো আসলে রেফারেন্স বই, ইন্টারনেট তো নাই, প্রথম কথা, নো গুগল, বিফোর গুগল। আর হচ্ছে যে মানে চাইলেও রেফারেন্স বই কেনা যায় না, কারণ রেফারেন্স বইগুলি তখন নিউ মার্কেটের দু একটা দোকানে অনেক দাম, তখনই 1-1.5 হাজার টাকা দাম ছিল বইগুলির। এটা তো আমাদের স্কুলের একটা বাচ্চা কিভাবে কিনবে, এবং তখন যে আমরা তো যেহেতু চারুকলার ব্যাকগ্রাউন্ডও নাই, বা ফাইন আর্টস এর কোনো স্কুলেও আমি কখনো পড়ি নাই, আর্ট স্কুলে, তো কাউকে যে জিজ্ঞেস করবো এটার উপায় নাই। তো পরে যখন আমি নিজে নিজে জানলাম, তখন আমার মনে হলো নিশ্চয়ই এমন অনেকে আছে যারা এখন এটা জানে না, বা হয়তো শেয়ার করলে তার ভালো লাগবে। তো এইখান থেকে আসলে শুরু। এরপরে এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এটা আমি জানি না, এটা যারা শুনছে তারা বলছে ভালো হয়তো ভালো। ভাই আপনার এই জীবন দর্শন গুলো আসলে আমার খুবই চমৎকার লাগে, আমি এই কারণে আরো বেশি ইন্সপায়ার্ড হই আপনার থেকে, আমার নিজের সাথেও কিছুটা মিলও পাই। ওকে, আমাদের সাথে অনেক অনেক দর্শক জয়েন করেছে এবং প্রচুর কমেন্ট আসছে। ভাই বোধহয় কিছু একটা বলছেন, আমি এখানে মনিটর দেখলাম, প্রিয় মেহেদী, পঞ্চরোমাঞ্চের মতো ইউনিক অ্যান্থোলজি টাইপ কিছুর অপেক্ষা আছি বহুদিন, ঢাকা কমিক্স আশা করি নিরাশ করো। আচ্ছা আসমার ভাই, আমি এটা বলি যে এই বছরই আমাদের প্ল্যান ছিল, কিন্তু করোনার কারণে আদৌ মেলা হবে কি হবে না এটা নিয়ে আমরা একটু দনমনেতে ছিলাম। তবে একটা কাজ চলছে, সেটা হচ্ছে 1971 নিয়ে একটা গল্প সংকলন। এটা আমরা জানি না বইমেলাতে আসতে পারবে কিনা বা নামতে পারবো কিনা, কারণ আমরা মাত্র 1 সপ্তাহ আগে নিশ্চিত হলাম যে বইমেলাটা হচ্ছে। নিশ্চিত হলাম বলতে তাও একটা অ্যান্থোলজি গ্রাফিক নভেলের কাজ চলছে। আশা করি ভালোই হবে, দেখা যাক। চমৎকার। আমার একটা পরবর্তী প্রশ্ন আগেই অ্যান্সার হয়ে গেল। এছাড়াও প্রচুর প্রশ্ন আসছে, ভারত থেকেও অনেকে অনেক প্রশ্ন করছে আমি দেখছি। দুটো তো দেখলাম সবাই, আমি। সবাইকে ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা শেষ দিকে যদি আরো সময় পাই, চেষ্টা করব যতগুলো প্রশ্ন কভার করা যায়। এর আগে মেহেদী ভাইয়ার কাছে আমার একটা প্রশ্ন ছিল, আমি দর্শকদেরকে একটু জানাতে চাই, অনেকে হয়তো জানে না যে ভাইয়ার নাম কিন্তু মাহমুদুল হক ছিল। তো আমি জানতে চাচ্ছি মাহমুদুল হক থেকে, এখনো আছে ভাই। কিন্তু কিন্তু মাহমুদুল হক কিভাবে মেহেদী হক হয়ে গেল এবং এটারও কেন? একটা এটারও মজার গল্প আছে। এটা হচ্ছে প্রথম যখন উন্মাদে আমার কাজ বের হয়, আমি কিন্তু তখন সাইন করতাম মেহেদী, কিন্তু আমার নাম মাহমুদুল হক হিসেবে লিখতাম। তো ওই সময় হচ্ছে যখন বই উন্মাদে যখন আমার কাজ বের হবে, তখন আহসান হাবিব স্যার মানে বস, উনি হচ্ছে আমাকে ফোন দিল, তখন তো ল্যান্ড ফোন ছিল, এবং এই বন্যার সময় আমাদের ল্যান্ড ফোনটা কোনো একটা ডিস্টার্ব ছিল, এটা যাদের ল্যান্ড ফোন ছিল আগে, ইভেন এখনো আছে তারা জানেন, টিএনটির লাইন।
মাঝে মধ্যে ডেট থাকতো। তো ওই সময়টাই ডেট ছিল, যে কারণে উনি আমার পুরো নাম আমি কি দিতে চাই এটা উনি জানতেন না, মানে ফোন করে উনি দেখছেন ফোনটা ডেট। তো এই নামটা কিন্তু আহসান হাবিবের দেয়া, মেহেদি হক। এটা কিন্তু আমি জানতামও না, আমি পরে প্রিন্ট হওয়ার পরে দেখি যে মেহেদি হক, এবং এই নামটা আমার খুবই পছন্দ হয়ে গেছে যে হ্যাঁ ওকে, সিম্পল, ছোট, এবং ওকে, মানে বেটার দেন মাহমুদুল হক। মাহমুদুল সাউন্ডস টু ওল্ড ফ্যাশন, অথবা টু একাডেমিক, অথবা মনে হচ্ছে যে মানে কি বলে ভূমি জরিপ অফিসের একটা মানে সরকারি টাইপের মানে কোন একটা পদবিওয়ালা কেউ একজন এরকম। তো তার চেয়ে মেহেদি হক ইজ বেটার, এই নামটা আহসান হাবিবের দেয়া। যাক, এই তথ্য জানা ছিল না, একটা হ্যাঁ, এটা সুন্দর অনেকেই গল্প জানে। শুনে ফেললাম। হ্যাঁ। ভাইয়া, আমার আপনার কমিক্স রিলেটেড কাজ সম্পর্কে তো সবাই অনেক জানেই, কিন্তু আমার কাছে আরেকটা যেটা খুব চমৎকার লেগেছে যে আপনি অনেক বেশি ডেভেলপমেন্ট সেক্টরের সাথেও জড়িত ছিলেন। ইউনিসেফের সাথে অনেক কাজ করেছেন, রুম টু রিডের সাথে কাজ করেছেন। এই ধরনের যে অর্গানাইজেশন গুলোতে আপনার মানে আরো অনেক বড় লিস্ট, আমি এত হ্যাঁ, বলে শেষ করতে পারবো না। ব্র্যাকের সাথে এটা করেছি, অনেকগুলি প্রতিষ্ঠান, ইউএনডিপি, হ্যাঁ এদের সাথে। তো এটার পেছনে ভাইয়া আপনার কি চিন্তা কাজ করে, বা এই প্যাশনটা কোথা থেকে আসে? ডেভেলপমেন্টের আমি বলবো যে আমি এ পর্যন্ত সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কাজ মনে করি আমার এই পর্যন্ত জীবনে, সেটা হচ্ছে বোর্ড বইয়ের কাজ করা। মানে বোর্ডের বই বলতে ক্লাস 9-10 এর যে সায়েন্সের 6টা বই, মোহাম্মদ জাফর ইকবাল স্যারের আন্ডারে আমরা কয়েকজন আর্টিস্ট এবং লেখক কিছু বইয়ের, এটাকে বলা ছিল সহজ পাঠ্য না সুখপাঠ্যকরণ। তো এখানে সমস্ত ড্রয়িং, মানে সায়েন্সের বইগুলো ড্রয়িং করা। কারণটা আমি বলি, ডেভেলপমেন্ট সেক্টরের কথা যদি আমি বলবো যে এখনো পর্যন্ত বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর হচ্ছে সরকার। যদিও অনেকে মনে করে যে একটা বাবলের মধ্যে যে আমরা আসলে অনেক কাজ করছি, কিন্তু আপনি যদি স্কেলটা দেখেন, মানে 35 কোটি বই, মানে আমি কিন্তু 35 লাখ বলি নাই, 35 কোটি বই প্রতি বছর প্রিন্ট হচ্ছে। তো এইটার ধারে কাছে কিন্তু কোনো ডেভেলপমেন্ট সেক্টর এখন আসতে পারে নাই। নেক্সট হচ্ছে ব্র্যাকের এরকম 35,000 স্কুল আছে। এদের সাথে মানে আমি যদি বলি যে সবচেয়ে বেশি লোকের কাছে আমি একটা ভালো কাজ নিতে চাই, প্রথম চয়েস হচ্ছে সরকার। যদি এখানে অনেক আমলাতান্ত্রিক সমস্যা থাকে, তারপরও এটা ওয়ার্থ ইট আর কি। হ্যাঁ, আর এরপরে হচ্ছে ব্র্যাক, তারপরে হচ্ছে ইউনিসেফ হচ্ছে একটু তুলনামূলক মোর সার্ভিস ওরিয়েন্টেড। তো আমি যেটা করলাম যে প্রথম দিকে আমি যখন অতটা ডিসাইডেড না যে আমি কি আরবান প্ল্যানিং এ থাকবো নাকি কার্টুনেই যাব, তখন আমি খুব ইন্টারেস্টিং কিছু প্রজেক্ট করেছিলাম দুইটাকে মার্চ করার জন্য। যেমন একটা ছিল হচ্ছে জিটিজেড, এখন হচ্ছে নাম জিআইজেড, জার্মান যেই ডেভেলপমেন্ট কোম্পানি। জাইকা যেমন জাপানিজ একটা, এটা একটা। তো জিটিজেড এর সাথে খুবই মজার কিছু কাজ ছিল। একটা ছিল যে একদম গ্রাম পর্যায়ে মানুষজনের যে তথ্য সংকট, মানে তথ্যে যে প্রবেশাধিকার নাই। যেমন একটা জায়গায় যাব, এই ফাইলটা, বা কথার কথা একটা ভ্যানওয়ালা, সে একটা রেজিস্ট্রেশন করবে ভ্যানের, সে যখন একটা ইউনিয়ন পরিষদ অফিসে যায়, সে জানে না যে কে এটা করে, কোন রুমে করে, কয়েকদিন ঘুরতে হয়, এরপর দালাল ধরে সে কাজটা করে। তো জিটিজেড বললো যে আমরা একটা সিটিজেন চার্টার করতে চাচ্ছি, যেটা এখনকার যে সিটিজেন চার্টার ওটা দেখা যায় শুধু লেখা, তো বেশিরভাগ মানুষই পড়তে পারে না কিন্তু আমাদের দেশে। হ্যাঁ, পড়তে পারলেও ওটা এতই ওয়ার্ডি যে ক্লামজি, মানে আমরা যেমন সিটিজেন চার্টার কখনো পড়ছি আমার মনে পড়ে না, মানে একটা সরকারি জায়গায় গিয়ে জানিও না এটা কি জিনিস। তো ওইটাকে ইন্টারেস্টিং করার একটা প্রজেক্ট ছিল, যে ড্রয়িং, শুধুমাত্র ড্রয়িং দিয়েই, মানে উইদাউট এনি ইভেন লেখা, যেমন একটা ভ্যান গাড়ি আঁকা, ওটার পাশে একটা লাইসেন্স আঁকা, একটা মোবাইল আঁকা, মোবাইলের পাশে মোবাইল নাম্বারটা দেওয়া, এবং প্রত্যেক অফিসারের ডিরেক্ট ফোন নাম্বার দেওয়া, যে কোনো দালাল দরকার নেই, সরাসরি তাকে ফোন করেন, ফোন বন্ধ পেলে অভিযোগ জানান। এরকম একটা জিনিস ডেভেলপ করেছিলাম আমরা। তারপর রোড সাইন। হ্যাঁ, তো এইটা করতে করতে ডেভেলপমেন্ট সেক্টরে যখন একটাতে কাজ করলাম, ওইটার রেফারেন্সে দেখা গেল এই টাইপের আরেকটা কাজ আসলো। কাজগুলি এভাবেই হয় যে আপনি যদি একটা কাজ মন দিয়ে, ক্রিয়েটিভিটি সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনি যদি একটা কাজ করেন, ওইটা কেউ না কেউ নোটিস করে। যেমন এটার পরে আরেকটা কাজ ছিল সরকারের সাথে, পুষ্টি প্রতিষ্ঠান। সেটাতে আমাদের গাইড ছিলেন ডক্টর রোমেন রায়হান, আমার অত্যন্ত পছন্দের বড় ভাই একজন, একেবারে ছোটবেলা থেকেই আমার একজন গাইড বা গুরু বলতে আমি তাকে। তো রোমেন ভাই উনি এই প্রতিষ্ঠানে ছিলেন, তারা বললেন যে বাচ্চাদের জন্য আমরা কিছু কমিক বুক করতে চাই, যে পুষ্টি রিলেটেড সমস্ত তথ্যই তো ভয়ঙ্কর। মানে যখন বিটিভিতে পুষ্টি তথ্য ছাড়া হতো, আমাদের মানে হাই চলে আসতো, মানে ঘুম চলে আসতেছে, যে ইভেন গানটা শুনলে আমার এখনো মনে হয় যেন মানে ঘুম পাচ্ছে। এনিওয়ে, নো অফেন্স। তো বললো যে ওইটার একটা কমিক বুক সিরিজ তারা করতে চায় সরকার প্রতিষ্ঠান থেকে। তো আমরা 6টা কমিক বই করি, এবং মজার ব্যাপার হচ্ছে সেটা কিন্তু 6 বছর আগে, 6-7 বছর হয়ে গেছে, এবং ওগুলি প্রচুর প্রাইমারি স্কুলে ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে, ফ্রি আমরা ডিস্ট্রিবিউট করলাম। এই 6 বছর পরে ব্র্যাক থেকে আমাদেরকে, ব্র্যাকের এইচএমপিপি ডিপার্টমেন্ট থেকে কিন্তু ওই বইটা দেখে এই ধরনের একটা কাজ আমাদেরকে করতে বলা হলো। এবং এইবারও 6টা কমিক বই, যদিও টপিকগুলি ডিফারেন্ট। যেমন এইবারে খুব ইন্টারেস্টিং কিছু টপিক তারা কভার করলো, যেমন ট্যাবের আসক্তি, বাচ্চারা যে ট্যাব বা মোবাইলে যে আসক্ত হয়ে যাচ্ছে,
ওইটা নিয়ে একটা গল্প, এবং গল্পগুলি কখনোই শিক্ষামূলক টাইপের না। এটা আদৌ আমি জানি না সবাই কিভাবে পাবেন। এটা বোধহয় আমাদের ঢাকা কমিক্সের স্টলে পাওয়া যাবে এবারও। হ্যাঁ, তো এবং তার ওই গল্পগুলি নিয়ে তাদের আরো অনেক প্ল্যান আছে। তো এই এত কথা বললাম এই জন্য যে এই সেক্টরে কাজ করার যে ব্যাপারটা, যে আমি আমার মতো করে একটা ভূতের গল্প লিখছি, বইমেলায় বের হলো, হয়তো 2000 লোক পড়লো, মজা পেলো, দ্যাটস ইট। কিন্তু আমি মনে করি সোশ্যাল ইম্প্যাক্ট ফেলার জন্য এটা হতে পারে গভর্নমেন্ট প্ল্যাটফর্ম, সেটা হলে বেস্ট, হতে পারে কোনো ডেভেলপমেন্ট সেক্টর এই কাজগুলি কিন্তু জরুরি। মানে এই জায়গাগুলিতে প্রচুর কাজ করার আছে, যেমন শিক্ষা সেক্টর, যেটা মানে শিক্ষা এডুকেশনের যে হয়তো আমাদের, যেমন আমি আমার ক্লাস 6 এর যে ঘটনাটা বললাম যে এ আর বি যোগ করা যায় না, কিন্তু আসলে যায়, কেন যায়? এটা যদি আমি একটা ড্রয়িং বা একটা কমিক্স, আমি জানি না, বা কোনো ইজি কত কিছু তো থাকে না, মানে যে মজার কোন একটা ফ্লো চার্ট, এগুলি দিয়ে যে বোঝানো যায়, এইখানে আমার কাজ করার অনেক ইচ্ছা, যেটার একটা ইম্প্যাক্ট আছে এবং এটা সার্বজনীন। মানে দেখা যায় যে এটা খালি আমার, এমন না যে 5 জন হরর লাভার একটা গল্প পড়ে মজা পেলো, বললো বাহ অসাধারণ, সেটা না, এটা আসলে জেনারেল একটা কাজ। এই জন্য আমি এতটা ইন্টারেস্টেড যে ডেভেলপার বা ডেভেলপমেন্ট সেক্টরে যারা আছে এদের সাথে আমি এই সবগুলিতে কিন্তু না, যেমন ইউনিসেফের মিনা প্রজেক্টের একটা গল্প আমার লেখা ছিল, মিনার একটা পর্ব, মিনা আর ভাইরাস, ওইটা যেমন করতে গিয়ে আমি খুবই মজা পেলাম। এবং তখন আমার মনে হয় যে এটা খুব একই সাথে ফান এবং হোয়াট নট, মানে এত বাচ্চারা, কারণ মিনা যেই পরিমাণ বাচ্চারা দেখে, এবং ওইটার গল্পটা তাদের মাথায় যে হয়, যে হাত ধোয়ার গল্পটা, এটা কিন্তু 10 বছর আগে 2010-এ ওইটা আমরা মানে এটা গল্পটা আমার ছিল, ক্লিক হাউস নামে একটা কোম্পানি এটা করছেন, এবং ওইটা কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েটেড। আমার যেমন একটা মজার ব্যাপার হচ্ছে, ওই গল্পটা আমার লেখা, কিন্তু আমার যে ভাগ্নি, হ্যাঁ আমার আপন ভাগ্নি, যে ও যে এই গল্পটার এত ফ্যান, সে কখনো খেয়াল করেনি যেটা তার মামার লেখা। তো এটা আমার বোন হঠাৎ দেখে বললো, এই এটা তো তোর লেখা। আমি তো হঠাৎ দেখি তোর নাম পিছনে, ওর তো এটা খুবই পছন্দ। মানে আমার তখন মনে হলো সেই কোন আমলের লেখা এখন একটা বাচ্চা দেখছে, যে মিনা আর ভাইরাস। সো এখানে আমার আরো অনেক কাজ করার ইচ্ছা আছে। না আসলেই ভাইয়া, কার্টুনিস্ট হিসেবে যে একটা দায়বদ্ধতা থাকে, আমরা অনেক সময় বলি, আপনি আমার মনে হয় যে এই কাজগুলো দেখলে আমরা অনুমান করতে পারি যে আসলে কত কিছু করার আছে বা করা যায়। অনেক কিছু, যে কোনো সেক্টরে, ইনফ্যাক্ট শুধু কার্টুন না, আমাদের দেশে অনেক কিছু করার আছে আসলে। ট্রু ভাইয়া। ভাইয়া ছোট্ট করে বলবেন, কার্টুনিস্ট হ্যাঁ, বা এই বইয়ের জগতে যদি না আসতেন তাহলে কি হতেন? লেখক, মানে একদম ফুল টাইম রাইটার। আমি লিখতে খুব পছন্দ করি। এবং আপনার লেখাও খুবই চমৎকার। বিশেষ করে আমি আপনার যে দুটো বই পড়েছি, আহ কাশ্মীর আর হচ্ছে লঙ্কা কাণ্ড, দুইটারই কিন্তু আমি আমার সাথে খুবই ভক্ত। ছিল, আমার সাথে কার্টুনিস্ট মিতুও ছিল এখানে, আমরা দুইজন মিলেই লিখেছি। তারপরও হ্যাঁ, থ্যাংক ইউ। জি, ভাইয়া, দুইজনের লেখাই খুবই চমৎকার, এবং পাঠকদের মাঝে দেখি যে সবাই বলে খুব মিষ্টি লেখা, কারণ একটা চ্যাপ্টারে আপনি একভাবে লিখেছেন, সেটাকে আবার ডিফেন্ড করে অফেন্ড করে ভাবি আবার লিখেছেন, বা মিতু আপু আবার লিখেছেন, আবার আপনি লিখেছেন। এই এই চমৎকার একটা মেলবন্ধন হয়েছে। এই ধরনের নেক্সট কি বই আমরা পেতে যাচ্ছি? এই বছরটা তো আসলে পুরো পৃথিবীর জন্য একটু ঝামেলার বছর গেল। তো এই বছরে আসলে আমার মনে হয় না এই টাইপের কোনো বই আসবে। তারপরে একটা ইচ্ছা আছে, সেটা হয়তো যৌথ বই হবে না। হ্যাঁ, সেটা হয়তো আমার একটা বই আসার, ও আচ্ছা বইগুলি, হ্যাঁ বইগুলির সাথে হ্যাঁ, এইবারে তো ট্যুরের বই মনে হয় না হবে, কারণ এই করোনার সময় যেমন মিতুরও করোনা হয়েছিল, আবার এখন মানে সে এটা থেকে রিকভার করতে মেন্টাল ট্রমা, ফিজিক্যাল ট্রমা, এগুলি এখান থেকে কাটিয়ে উঠে যে আমরা আবার বইমেলাতে যাচ্ছি, এটাই আমাদের জন্য আর কি। অন্যরা হয়তো অনেক কাজ করবে। তো ও আচ্ছা, আপুকে দেখতে যাচ্ছে। আপুর হচ্ছে আবার একটু শরীর ভালো না, তার হচ্ছে পা মানে কি বলে এটাকে, স্প্রেইন বলে, স্প্রেইন মানে আমরা বলি যে মচকে গেছে, হ্যাঁ পা মচকানো, যার ফলে তার হাঁটা চলা বন্ধ। সুতরাং আজকে এখানে আনা যাচ্ছে না তাকে, নইলে তাকে নিয়ে আসা ভালো হতো। কোনো সমস্যা নেই ভাইয়া, অনেক ধন্যবাদ। অমিত সরকার আরেকটা প্রশ্ন করেছিল যে ভাইয়া, আপনি কি ভ্রমণ করার সময় এমন কোনো কিছু মাথায় রাখেন কিনা যে পরে এই গল্পগুলো লিখবো? এইরকম একটা প্রশ্ন করেছিল, আমি ছোট করে বললাম। তবে ভ্রমণের সময় আমার কিছু স্কেচ বুক থাকে সাথে। আচ্ছা, আমি স্কেচ বুক যদি একটা সেকেন্ড আমি দেখি, একটা দেখাতে পারি কিনা। শিওর। সো ভাইয়া দেখাতে দেখাতে আমি একটু দেখাতে থাকি ভাইয়ার কিছু কাজ। এই প্রচ্ছদটাও ভাইয়ার আঁকা। সো ভাইয়া অনেক বইয়ের প্রচ্ছদ এঁকে থাকেন। এছাড়া ওনার অনেক শিক্ষামূলক বই রয়েছে, যেমন আকি বুকির কলা কৌশল একটি বই রয়েছে। এই বইটিতে যেমন আপনারা যারা আর্ট করতে পছন্দ করেন বা কার্টুন নিয়ে বেসিক আইডিয়া নিতে চান, এই বইটি পড়তে পারেন, এবং এই বইটি পড়তে পারেন কার্টুন আঁকিবার অ আ ক খ আহ, অ আ ক খ গ এবং খিয়। সো এই হ্যাঁ, বইটা আপনারা পড়তে পারেন। রাইট, হ্যাঁ। Right. আমি তো আমি ইসে
না না, ওকে ওকে, আমি আমি ভাবছি যে আমিও আছি। জি ভাইয়া, আপনিও আছেন। হ্যাঁ, তো বইয়ের বিজ্ঞাপন যত হোক কোনো সমস্যা নাই। না আচ্ছা, ভাইয়া, দেখাই, যেমন এইটা ছিল আমাদের যেমন ইন্ডিয়া ট্যুর, হ্যাঁ 2015। বড় করে দিই। এই যে এখানে এত রীতিমতো এই যে ট্যুর, অ্যাকচুয়ালি কি স্কেচ বুকটাই হচ্ছে যে ঘটনা কি ঘটছে সেটার একটা বর্ণনা, ঠিক না, মানে এগুলি জাস্ট ছোট ছোট কিছু ঘটনা। এখানে দেখা যাচ্ছে না? হ্যাঁ, স্পষ্ট এই যে দেখা যাচ্ছে ভাইয়া। বিক্রি করতেছে, হ্যাঁ দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। উল্টা ধরছে বোধহয়। এই যে অসংখ্য ফেরিস, এটা কিন্তু পুরো জার্নিটা, হ্যাঁ পুরো জার্নির যত কিছু ঘটছে, যে কি হচ্ছে না হচ্ছে। এবং এইখানে ইন্ডিয়া ট্যুরে আমরা যা যা করলাম সমস্ত ঘটনা এখানে, যেমন এখানে লেখা, মানে কাইন্ড অফ একটা ডায়েরি। এটা অবশ্য ইন্ডিয়া ট্যুরে না, এটা আরেকটা ট্যুরে, মানে প্রতিটা ট্যুরে এরকম কিছু, যেমন এখানে লেখা যে ওই দিন কি ঘটলো। এবং এটা যে আসলে বইয়ে আসবে এমন না, যেমন আমাদের নেপাল ট্যুরের একটা বইটা না, ছোট স্কেচ বুক। এটা কোথায় ধরলে দেখা যাবে? এই যে এখানে, ভাইয়া হ্যাঁ এই দেখা যে আমার যাচ্ছে, আমি নেপালি একটু বড় দেখা করে যাচ্ছে না? দিয়েছি। জি জি। হ্যাঁ, এই তো যেমন এখানে হাসিনা খালেদা তাকেও আঁকা। তো বলছি যে এই যে ছোট ছোট স্কেচগুলি, যখন এটা আমি করি, অন্য কেউ হয়তো দেখলে খালি স্কেচটাই দেখবে, কিন্তু আমি যখন দেখবো আমার কিন্তু ঘটনাটাও মনে পড়বে, যেখানে কি ঘটেছিল। যেমন আমি এখনো মনে করতে পারি যে এই ড্রয়িংটা কেন এঁকেছিলাম, হ্যাঁ যে কোন ড্রয়িংটার কি মিনিং। যেমন এইটা এইটা হচ্ছে থামেল বলে একটা জায়গা আছে নেপালে, ওইখানে ওই দিন প্রচুর উল্টা দিকে যে অনেক অনেক ভিড় ছিল, এইগুলি প্রেয়ার ফ্ল্যাগ এই সেই। তো এই আর কি, মানে এই স্কেচ বুকগুলি আসলে এই চিন্তাটা তৈরি হওয়ার জায়গা। এবং এটা যে অনেক কিছু ভেবে করা হয় তা না, পরে যখন স্কেচবুক উল্টানো হয়, যেমন এখন আমি বলতে পারবো যে কোন ড্রয়িংটা কোথায় আসলে কেন করা হয়েছিল, এটা কিন্তু মাথা থেকে যায় ভিজুয়ালি। অন্যদের কি হয় জানি না, আমার হচ্ছে যে কোনো মেমোরি ভিজুয়ালি আমি মানে মনে রাখতে আমার জন্য সুবিধা হয়, যে একটা জিনিস দেখলে আমার মনে পড়ে। হ্যাঁ, যেমন আমি যখন পড়াশোনা করতাম তখন ছোট ছোট স্কেচ করে মনে রাখতাম। তো এটাই আর কি, বই লেখার সময় আসলে আগে থেকে মাথা থাকে না যে একটা বই লিখবো, এটা খুব ভালো হতে হবে, এইসব কিছু না, জাস্ট এনজয় করি। পরে দেখা যায় যে আচ্ছা, একজন বলছে স্কেচবুক হিসেবে হ্যাঁ এটাও কিন্তু করা যায়। অ্যাকচুয়ালি কি এত কিছু করা যায় যে এটা অনেক সময় সাপেক্ষ, কারণ এগুলি স্ক্যান করা, এটা আমি যেমন রিসেন্টলি একজন গ্রাফিক ডিজাইনার খুঁজতেছি, কারণ অসংখ্য স্কেচবুক আছে, ওইগুলি নিয়ে যদি একটা বই করা, যেটা অনেকেই, হ্যাঁ যে বলছেন উইথ রেফারেন্স, রাইট, এটা একটা ভালো বই হতে পারে। এটা আমাকে ইয়েও বলেছিলেন যে উদয়দেব, আহ, এবং মানে এইগুলি নিয়েই যে একটা করা যায়। একজন আমার খুব প্রিয় কার্টুনিস্ট দেবাশিস দেব, উনি তো আর এক নমস্য, মানে অসাধারণ একজন আর্টিস্ট। তারা তারা উনি এটা করেন, দেবাশিস দেব অলরেডি এটা করেন। এটা তো মানে আমি তার ধারে কাছেও না, আমি বলছি মানে দেবাশিস দেবেরটা তো অন্য মাস্টার লেভেলের কাজ, কিন্তু আমারগুলিও আমার মনে হয় যে হ্যাঁ করা যেতে পারে, মানে যারা এটা ফলো করেন তারা মজা পাবেন। আমার মনে হয় আমরা সামনে পাবো ইনশাল্লাহ। ভাইয়া প্রবুদ্ধ দাস দা সম্পর্কে যদি একটু বলি, উনি কলকাতা থেকে, এবং উনি কলকাতার হ্যাঁ, সবচেয়ে বড় যে বইয়ের গ্রুপ আছে ওই গ্রুপটার উনি অ্যাডমিন। তো ওকে, ভাইয়ার সাথে, ওনার সাথে আপনার কথা মাঝে মাঝেই হয়, কিন্তু ওর ব্যক্তিগতভাবে হয়তো পরিচয় নেই। তো ভাইয়া লিখেছেন কলকাতায় একটা স্টেডি ডেলিভারি থাকবে এমন কোন দোকানের সাথে কি ঢাকা কমিক্সের কোনো যোগাযোগ আছে কিনা, এই ধরনের প্রশ্ন আরো পেয়েছি। এজাজ হ্যাঁ ভাইয়া নামে আরেকজন ভারত থেকে আগেই প্রশ্ন করেছিল, তো এটা রাইট। যদি একটু বলতেন। আচ্ছা, আমি একদম এটা ফ্র্যাঙ্কলি বলি। প্রথমে হচ্ছে যে কলকাতা পাঠানোটা একটা সমস্যা। সমস্যা বলতে আমরা যদি এখানে যে পোস্টাল যে সার্ভিসটা, ওইখানে দেখা যায় যে, আমি একটু টেকনিক্যাল কথা বলছি, মানে প্রতি 1 কেজি বইয়ের জন্য আমাদের এখানে রেট হচ্ছে 1000 টাকার মতো। তো দেখা যায় আমরা যদি একটু মোটা বই হয়, যে 10টা বই পাঠাতেই সেখানে পার বইয়ে আসলে 100 টাকা হচ্ছে মানে পাঠানোর কস্ট, তখন এটা মানে ব্যবসার জন্য উপযুক্ত থাকে না, মানে দামটা অনেক বেশি হয়ে যায়। যে কারণে এরপরে যে অপশনটা আমাদের কাছে খোলা, সেটা হচ্ছে কাইন্ড অফ সুডো ইলিগাল বলা যায়, মানে কেউ একজন হাতে করে নিয়ে যায়, এটা আমরা চাই না, যে ওইভাবে আমরা পাঠাতে চাই না। আমরা একটা লিগাল এবং কম প্রাইসে পাঠানো যায় এরকম একটা ওয়ে খুঁজি। তো সেটা অনেকে নিয়ে যায়, কিন্তু দেখা যায় যেই পাবলিকেশনগুলি আবার নেয়, তারা নিজেদের বই নিয়ে যান, মানে তারা নিজেরাই যান বই নিয়ে, কিন্তু এটা অন্যদেরটা আবার তারা নিতে চান না। মানে দেখা যায় যে ওইটা সব মিলে রেটটা তো বেশি পড়ে যায়, যে আমরা চাইলেও পাঠাতে পারি না। তারপরে আমরা বুক ফার্ম যারা আছেন তাদেরকে ওইভাবেই ওই ডাক বিভাগের মাধ্যমে কিন্তু আমরা পাঠাই মেলা, কলকাতা বই মেলার আগে। তো বুক ফার্মের যে দোকানটা, তারা বোধহয় রিসেন্টলি একটা দোকান নিয়েছে। তো এছাড়া অনেকে আগ্রহী, কিন্তু আমরা পাঠাতে গেলে এই ধরনের সমস্যাটা হয়। এমনিতে তো আমরা উইল বি হ্যাপি আর কি, পাঠাতে পারলে কোনো একটা বই যদি থাকে। যেমন দেইজে আমরা একবার গিয়েছিলাম, আমি আর মিতু, ওই যে আমাকে ওই শান্তনু ঘোষ, শান্তনু দাদা উনি নিয়ে গেছিলেন কলেজ স্ট্রিটে, বেশ কিছু দোকানে আমরা দিয়ে এসেছিলাম। তো সেগুলি যেমন পাতিরাম, তারপর হচ্ছে দেজ, এগুলিতে আমরা দিয়ে এসেছিলাম। কিন্তু এরপরে আর মানে প্রতিবারে তো ভারতে গিয়ে দেয়াটা একটু বেশি খরচ সাপেক্ষ হয়ে যায়। যদি কোনো এরকম লিগাল, যে অন্যরাও পাঠাচ্ছে লিগাল একটা এরকম জায়গায় পাওয়া যায়, আমরা
ওখানে পাঠিয়ে দেবো, আমাদের কোনো সমস্যা নেই, প্রচুর বই আছে আমাদের। আশা করি ভারতের পাঠকরাও আরো বেশি ঢাকা কমিক্সের বই পাবে। ভাইয়া যদি অ্যানিমেশন নিয়ে একটু বলি, অ্যানিমেশন নিয়ে কি আপনার কাজ করার কোনো ইচ্ছা আছে বা ফিউচারে করবেন এরকম কোনো প্ল্যান আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আছে, কিন্তু অ্যানিমেশনটা আসলে অনেক, মানে আমরা যেমন একজন একটা কমিক বুক নামিয়ে দেওয়া যায় 1 মাস 2 মাস ধরে কাজ করে, অ্যানিমেশন কিন্তু একজনের ব্যাপার না, এটা একটা টিম ওয়ার্কের ব্যাপার। এবং একা যে করা তাহলে আসলে এটা বেশি সময় সাপেক্ষ হয়ে যায়, খরচ সাপেক্ষ, সময় সাপেক্ষ। তো আমি এই পর্যন্ত যেটা দেখলাম যে আমাদের এখানে প্রচুর লোক আছে কাজ করার, খুবই ভালো কাজ জানার, কিন্তু আমাদের এখানে টিম ওয়ার্কটা মিসিং। মানে টিম ওয়ার্ক বলতে যে দেখা যায় যে যে একটু ভালো কাজ করে তার মধ্যে একটা ব্যাপার চলে আসে যে এটা তো আমিই করলাম, তাহলে আমারই ক্রেডিট হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো আমাদের এই ব্যাপারটা মিসিং, যে টিমে কাজ করে অ্যাজ এ টিম আমরা একটা এন্টিটি, এটা কিন্তু আমাদের এখানে মিসিং। ফলে অ্যানিমেশনটা ঠিক হচ্ছে না। মানে দেখা যাচ্ছে যে কমার্শিয়াল কিছু কাজ হচ্ছে, কমার্শিয়াল বলতে বিজ্ঞাপন বা কোনো ফান্ডেড প্রজেক্ট বা ইত্যাদি, কিন্তু এমনিতে তো এই জায়গাটা কিভাবে দুটার মাঝামাঝি আসা যায়, যে অনেক কমার্শিয়ালও না আবার কিছুটা টিম ওয়ার্ক, তো এটা আমি এখনো চেষ্টা করছি। বাই চান্স যদি টিম ওয়ার্ক একা তো নাই দেখি, তো আমি একাই আমি একা কিন্তু কিছু অ্যানিমেশন করেছি আমার, মানে ছোটখাটো Right. এক্সপ্লেইনার করোনা ভিডিও, নিয়েও সেগুলি এটা হচ্ছে ছিল। কাইন্ড অফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করোনা নিয়ে যেন একটা করলাম। তো ওই ধরনের ফান প্রজেক্ট যদি এমন হয় যে কোনোভাবেই টিমটা হচ্ছে না, আমি একাই করে ফেলবো। যেমন আরো অনেক কাজের মতোই অনেক কাজেও কিন্তু এরকম আমি, আমার এটা একটা এক্সপিরিয়েন্স, আমি বলি যে আমাদের যদি কেউ কিছু নতুন শুরু করতে চান, হ্যাঁ, তাহলে আমার কথা হচ্ছে কি আপনি শুরু করে দেন। আপনি এটা, আমি যেমন অনেক জীবনের সময় নষ্ট করেছি যে টিমে কাজ করব, সবাই মিলে এগোবো, কিন্তু আসলে সবাই মিলে এটা হয় না, কারণ আপনি যেভাবে ভাবছেন এটা আরেকজনের থেকে একইভাবে আশা করা যায় না, স্বাভাবিক। এবং রেয়ারলি একটা টিম ডেভেলপ হয়, আমাদের দেশে হয়তো এটা আরো রেয়ার। তো সেটা না করে উল্টোটা বেটার। যেমন আপনি যদি যেটা করতে চান, কথার কথা যে আপনি গিটারে ক্লাসিক্যাল মিউজিক বাজাতে চান, হ্যাঁ, আর এটার জন্য আপনি টিম খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি নিজেই যেটা বাজাতে চান ওইটা বাজিয়ে যদি আপনি এটা পাবলিশ করে দেন, এখন তো পাবলিশ করার কোনো ব্যাপার না, ওই ধরনের দেখবেন আরো 100 জন বলবে ভাই এটা তো আমারও ইচ্ছা ছিল, আমিও চাই আপনার সাথে বাজাতে। তখন কিন্তু আপনি রিয়েলি যেই লোকগুলি টিম করতে পারে তারা এসে চলে আসবে, আর আপনাকে কিন্তু ধরে ধরে বলতে হবে না। সুতরাং ওই একা যদি আপনি এগোতে থাকেন এবং কাজ করে যেতে থাকেন, লোকজন কিন্তু আপনার কাছে এমনি আসবে, যদি আপনি ডেডিকেটেড। নেমে অনেকে বলেছে যে কমিক্স করেন, কমিক্স করেন, কমিক্স করেন, আমার সিনিয়র অনেক ভালো ভালো আর্টিস্ট, হ্যাঁ, ছিল। আমি এখন মনে করি যে তাদের পিছনে লেগে থাকা, যে আপনি এটা করেন, আসেন এটা করি, প্লিজ একটা কমিক্স দেন, হ্যাঁ, সিনিয়র খুবই কম আছে যে একটা নতুন একটা কিছু করি। ফাইনালি যখন আমি নিজে শুরু করে দিলাম আহসান হাবিব ভাইয়ের কথায়, তখন দেখা গেল যে আসলে বিউটিফুল আর্টিস্ট তারা এসে জয়েন করলো এবং ফাইনালি অটোমেটিক্যালি একটা টিম রেডি হয়ে গেল। তো আমি মনে করি যে কেউ কিছু করতে যদি চান, আচ্ছা, আমি আহ, বুঝতে পারছি না যে আসলে আমার ইন্টারনেট চলে গিয়েছে নাকি মেহেদি ভাইয়ার ইন্টারনেট চলে গিয়েছে। সো যারা দেখছেন যদি কমেন্টে একটু জানান, আমার জন্য হেল্পফুল হবে। ওকে, খুব সম্ভবত মেহেদি ভাইয়ার ইন্টারনেট ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। আমরা আশা করব যে ভাইয়া হয়তো যে, আচ্ছা, ভাইয়া চলে এসেছেন। সো ভাইয়া মনে হয় এটাই বলতে যাচ্ছিলেন যে আমরা যদি উদ্যোগটা আসলে শুরু করে দেই তাহলে হয়তো অনেক কিছু করা সম্ভব। এভাবে কিন্তু উইথ ঢাকা রেফারেন্স কমিক্স শুরু ফেসবুকে সে প্রকাশ একদিন হয়েছে একটু এবং কমিক্সের একটা অ্যাসোসিয়েশনও এভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদিন একটু বইগুলোর ছবি কি গ্রুপে পাবো? ভাইয়া হ্যাঁ শুরু আচ্ছা, এটা কি আমার করেছে দিকে ইন্টারনেট কানেকশন মনে ছিল? জি ভাইয়া, সম্ভবত কিছু একটা হয়েছিল আর কি। সো আমি কন্টিনিউ করার চেষ্টা করছিলাম এনিওয়ে, ভাইয়া যে জি
হ্যাঁ, জি ভাইয়া। এখন কি শোনা যাচ্ছে আমার কথা? জি ভাইয়া শোনা যাচ্ছে। আমি বলছিলাম ভাই গুলি এভাবেই আপনি করছিলাম ঢাকা এখন কমিক্স। এতক্ষণ। জি ভাইয়া। হ্যাঁ, একটু কেটে কেটে যাচ্ছে আমার এখানে, বাট আমার মনে হয় এখন ঠিক আছে। ভাইয়া কমিক্স অ্যাসোসিয়েশনের কথা বলছিলাম ভাইয়া। হ্যাঁ। হ্যালো, জি ভাইয়া, কমিক্স অ্যাসোসিয়েশনের কথা শুনতে বলছিলাম ভাইয়া। একটু কেটে কেটে আমার কথা আসছে কি শুনতে পাচ্ছেন এখন? ওকে। ভাইয়া, একটু কেটে কেটে আসছে, সম্ভবত ইন্টারনেটের ইস্যু। আমরা একটু অপেক্ষা করতে পারি ভাইয়া, আমরা শুনতে পাচ্ছি না। সো যেটা বলছিলাম যে ভাইয়ার অনেক সিরিজ রয়েছে কমিক্সের। সিজে জাকির একটা সিরিজ রয়েছে খুবই জনপ্রিয়। ভাইয়া কি, আচ্ছা, হ্যাঁ, কমেন্টে বোঝা যাচ্ছে যে ভাইয়ার ইন্টারনেট একটু ইস্যু হ্যালো, করছে হয়তো। এটা কি আমার দিকের প্রবলেম কিনা এটা বোঝা যাচ্ছে না। জি ভাইয়া, কমেন্ট থেকে মনে হচ্ছে যে সম্ভবত আপনার সাইডে। এখন কি শুনতে ভাইয়া, পাচ্ছেন? জি ভাইয়া, এখন আমি শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? এখানে নেটে কোনো একটা ট্রাবল ছিল। এখন ওকে তো না? জি ভাইয়া, বেটার। ভাই আপনার কমিক্স গুলো নিয়ে কথা বলছিলাম, একটু আটকে আটকে যাচ্ছে স্টিল আমার আমার কাছে, ফ্রিজ হয়ে আছে। এটা এটা একটা সমস্যা আমাদের অনলাইনের সাক্ষাতে। সুবিধা হচ্ছে যে কাজ সেরে যে কোনো সময়ে চলে আসা যায়, আর অসুবিধা হচ্ছে এই যান্ত্রিক গোলযোগ গুলো। তো হ্যালো, আশা করি ভাইয়া খুব দ্রুত চলে আসবেন। হ্যালো ভাইয়া। আমি তো ভাইয়া বেশ বেশ কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, আমি এখন আবার শুনতে পাচ্ছি বাট না। জি ভাইয়া, এখন বেটার। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, নেটের কোনো একটা ঝামেলা ছিল। আচ্ছা, যাক, ব্যাপার না। হ্যাঁ, কার্টুনই জানতে চাচ্ছিলেন, জি তাই ভাইয়া, কি? কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন নিয়ে, রাইট। কার্টুনই আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা। যাই হোক, হ্যাঁ, এটা হচ্ছে কার্টুন। আলপিন ম্যাগাজিনটার কথা সবার মনে আছে কিনা আমি জানি না। ওইটা বন্ধ হয়ে যায় একটা কার্টুনের জন্য। এটা কার্টুনিস্ট আরিফ একজন ছিল। সে অ্যামেচার কার্টুনিস্ট হিসেবে একটা কার্টুন পাঠিয়েছিল এবং ছাপাও হয়ে যায়। পরে ওটা নিয়ে অনেক ঝামেলা হয়। এটা যারা ওই সময় আমার আমার মনে আছে আচ্ছা, বেড়াল নিয়ে মেহেদী একটা হক ভাইয়ের কমিক্স থেকে ছিল। সমস্যা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমার ইন্টারনেট এখন কিন্তু ওকে না? এখন শোনা যাচ্ছে? ভাইয়া মাঝে রাইট, মাঝে রাইট, হ্যাঁ, আটকে যাচ্ছে, কিছুটুক শোনা যাচ্ছে। সো একটু ইস্যু হচ্ছে, বাট হ্যাঁ। তাহলে আমরা কি চলছে আর কি। কন্টিনিউ করবো ওইভাবে? শোনা না গেলে তো সমস্যা। আচ্ছা, আমরা মনে হয় দর্শকরা মতামত দিতে পারে যে তারা কি হ্যাঁ, আসলে আপনাকে আর চাচ্ছে কিনা। আমার মনে হয় কেউ ছাড়তে চাবে না, হয়তো একটু হ্যাঁ, অপেক্ষা করতে চেষ্টা করবে। ভাই আপনি বলেন, আলপিন থেকে বলছিলেন, আলপিন রসালো। হ্যাঁ। কিন্তু আমার কথা কি আছে? আমি তো বুঝতে পারছি না। ভাই এখন আবার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে কি? আমি এখন শুনতে এভরিথিং পাচ্ছি, জি ওকে না? জি একটু ভাই। কেউ যদি কমেন্ট করেন, মানে যারা শুনছেন, যদি এখনো কেউ থেকে থাকেন, তাহলে যদি কমেন্ট করেন আমরা বুঝতে পারবো যে শোনা যাচ্ছে কিনা। এভরিথিং ওকে? হ্যাঁ, রৌনক মারুফ অনেকেই শুদ্ধ, আপনি কি শুনতে পাচ্ছেন? মানে আমাদের দুজনের কথাই কি ক্লিয়ার? আমার মনে হয় ক্লিয়ার ভাইয়া। তাহলে ওই কথা বলতে একটু তো ল্যাগ করে, ওনারা মনে হয় পরে রিপ্লাইটা দিবে। আপনি ভাইয়া কন্টিনিউ করতে পারেন। তাহলে আস্তে আস্তে বলি। হ্যাঁ, ভালোই হচ্ছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে শোনা যাচ্ছে আশা করি। ওকে। অ্যাসোসিয়েশনের যেটা ছিল, মানে আমরা ওই সময় টের পেলাম যে কার্টুনিস্টের কার্টুনের দায়টা শুধুমাত্র কার্টুনিস্টের উপরে চলে আসছে, যেটা আমাদের আইন অনুযায়ী এটা হবার কথা ছিল না। হ্যাঁ, সেই কারণে আমরা যেটা করলাম যে সবাই মিলে যদি আমরা একটা অ্যাসোসিয়েশন ফর্ম করি, নট অনলি যে এটা সবসময় লিগ্যাল রাইট নিয়ে খুব সচল থাকবো তা না, একটা প্ল্যাটফর্ম করা আর কি। হ্যাঁ, তো এইটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল
যে কারণে এই অ্যাসোসিয়েশনটা তখন ছিল যে একটা প্রথম পয়েন্ট, আমি বলবো একটা প্রথম পিভটিং জায়গা, যেটা আগে ছিল যে আমরা উন্মাদের একটা গ্রুপ ছিলাম, যে উন্মাদ কেন্দ্রিক একটা কার্টুনিস্ট গ্রুপ ছিলাম। এর বাইরে যারা কার্টুন আঁকতেন বিভিন্ন পত্রিকায়, পলিটিক্যাল কার্টুনিস্ট, এই মানে বিভিন্ন ভাবে, এখনো তো যেমন ইলাস্ট্রেটর এইটা সেটা এবং স্টাফ কার্টুনিস্ট, তাদের সাথে কিন্তু আমাদের কোনো যোগাযোগ ছিল না। মানে দেখতাম, কাজ দেখতাম, কিন্তু তখন তো ফেসবুকও নাই যে ফেসবুকে আপনি একজনকে ফলো করবেন, ইনবক্স করবেন, ওইটা কিন্তু ছিল না, মাত্র শুরু হচ্ছিল ফেসবুকটা, আমার ঠিক খেয়াল নাই। হ্যাঁ, 2009 10 জানুয়ারি বলা যায়, 2010 10 বছর। তো এটায় আমরা হচ্ছে প্রত্যেক কার্টুনিস্টের বাসায়, এটা আমার এখনো মনে আছে, প্রত্যেকের টিএনটি নাম্বার জোগাড় করা হলো। এটা পার্সোনালি আমি করেছিলাম নিজের কাছে, এবং তার আমি সবাইকে এক করার চেষ্টা করেছিলাম, মানে বিফোর অ্যাসোসিয়েশন। সেটা হচ্ছে যে একটা কার্টুন এক্সিবিশন, তো বিভিন্ন পত্রিকা অফিসে ফিজিক্যালি গিয়ে বা ফোন করে হচ্ছে প্রত্যেক, তখন তো বেশিরভাগই ছিল ল্যান্ড ফোন, মোবাইলও ছিল, সেগুলি জোগাড় করে আমার এখনো মনে আছে। তখন হচ্ছে বাইরে ফোনের দোকান থাকতো, 2 মিনিট টিএনটি ফোন, বা মোবাইলে ছিল কোথায় 5 টাকা বা 10 টাকাও ছিল এক সময়, মানে পার মিনিট। তো আমি হচ্ছে ওইটা নিয়ে, লিস্টটা নিয়ে একটা ফোনের দোকানে ঢুকতাম, একটানা সবাইকে ফোন দেওয়া শুরু করতাম যে কেমন আছেন, আমার নাম কার্টুনিস্ট এই, আমি এখানে কাজ করি, আপনার কার্টুন ফলো করি, তাকে আমি চিনিও না। এইভাবে অনেকের সাথে তখন যোগাযোগ হলে আমি তাদের ফিজিক্যালি গিয়ে কার্টুন জোগাড় করতাম তাদের থেকে এক্সিবিশনের জন্য। যেমন প্রথম কার্টুন এক্সিবিশন এভাবে হয়েছিল আলিয়াস প্রসেসে, সেটা সম্ভবত 2006 বা 7, আমার ঠিক খেয়াল নাই এক্সাক্ট ইয়ারটা, 6 বা 7। তখন আমি একদম একা একা ঢাকা শহরে ঘুরে ঘুরে অনেকের থেকে কার্টুন জোগাড় করেছিলাম। এটা যদি শুনে থাকেন তাহলে সালটা আপনাদের সাথে আমার দেখা হয়েছিল ওই সময়। অনেকের কাছে প্রত্যেকটা পত্রিকা অফিসে গিয়ে গিয়ে, যেমন সমকাল, হ্যাঁ তখন আমার দেশ তখন ছিল কিনা আমার খেয়াল নাই, তা প্রথম আলো, যুগান্তর, অনেক পত্রিকা এখন নাইও, যায় যায় দিন প্রতিদিন, সেটা তো বোধহয় কারণে ছিল না। তো এই যে তখন একটা কানেকশন হলো, এবং তারপরে যখন আলপিনের ঘটনাটা মনে হলো যে অ্যাকচুয়ালি একটা প্ল্যাটফর্ম দরকার যেখান থেকে একটা ভয়েস, একটা কথা বলা যাবে, মানে কথা ব্যাপারটা এরকম না, কিন্তু তারপরে একটা জায়গা থাকা যে আমরা তো এখন আমাদের কাজকর্ম বলতে আমরা একটা এক্সিবিশন করি, যেটা করোনার কারণে এই বছর মনে হয় হচ্ছে, হলেও হয়তো অনলাইনে হবে। আর হচ্ছে আহ হ্যালো করি, মানে খুবই পার্সোনাল ইনফর্মাল। ভাইয়া আবার মনে হয় একটু ইন্টারনেটের ইস্যু হচ্ছে, আমরা ভাইয়াকে একটু সময় দিই আবার। সো ততক্ষণে আমি ভাইয়ার লাস্ট, আমার হাতে কিছু বই রয়েছে আরো, সো সেগুলো যদি একটু দেখাই। মৃত্যু পাথার আপনারা অনেকেই পড়ে থাকবেন, খুবই জনপ্রিয় হয়েছিল এবং এখনো প্রচুর চাহিদা। সিজে জাকির, কিন্তু সিজে জাকির কমিক্স ইদানিং আমরা দেখি না। এরপর দাদু নাদুর কমিক্স রয়েছে মেহেদি ভাইয়ার আঁকা। রিশাদ নামে একটা খুব চমৎকার সিরিজ রয়েছে, যেটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ। এটা দিয়ে আমি মেহেদি ভাইয়ার আঁকা প্রথম পড়ি। জিনয়েড, এটাও সিজে জাকির। অপারেশন ব্রেকডাউন, এরপর টাইম ট্রাভেল একটা বই ছিল, এটা আহসান হাবিবের লেখা এবং মেহেদি ভাইয়া এবং আসিফুর রহমান ভাইয়া দুইজন মিলে এঁকেছিলেন। সো এই ধরনের অনেক বই আসলে রয়েছে এবং প্রচুর কমিক্স রয়েছে, ওনার উদ্যোক্তা হিসেবে অনেক ইনিশিয়েটিভস রয়েছে। সো আমরা একটু অপেক্ষা করছি ভাইয়ার জন্য এখনো, বাট মনে হয় যে আশা করি যদি দ্রুত চলে আসতে পারেন, আমাদের সময়ও প্রায় শেষ দিকে, so আমরা একটু সময় নিতে পারি। সো দর্শকরা যদি আহ, আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই করতে পারেন এবং আমরা হয়তো চেষ্টা করব একটু সাম আপ করার। ভাইয়া ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন, বাট আমার প্রতিও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমি অনেক মানুষকে দেখতে পাচ্ছি যে 200তম পর্বের জন্য শুভেচ্ছা জানিয়েছে, সবাইকে অনেক ধন্যবাদ। আম, যারা জয়েন করেছেন সবাইকে অনেক কৃতজ্ঞতা। আজকে ভাইয়ারও কিছুটা সময় স্বল্পতা ছিল, এই কারণে খুব বেশি প্রশ্ন হয়তো নিতে পারছি না, বাট আমি চেষ্টা করছি তাও যদি আহ, যতগুলো প্রশ্ন অ্যাড্রেস করা যায়। যারা জয়েন করেছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং যারা আগে প্রশ্ন দিয়েছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ। যেমন সনেট ভাইয়া এর আগেই প্রশ্ন দিয়েছিলেন, আমার মনে আছে। আচ্ছা, মেহেদি আচ্ছা, ভাইয়া আবার জয়েন করছেন। আবার ঢুকে গেলাম। ভাইয়া ইন্টার এবার ক্লিয়ার মনে হচ্ছে? হ্যাঁ, ইন্টারটা বেশি ঝামেলা আসলে। রাইট, সমস্যা নাই ভাইয়া, এনিওয়ে, আমি আপনার কাল কেটে অনেকগুলো যাচ্ছে। বইয়ের হ্যাঁ, কথা বলে ফেললাম। হ্যাঁ। ভাইয়া থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
দুর্জয় ভাই মানে দুর্জয় কমিক্সের সম্পদ ভাইয়া আপনাকে একটা প্রশ্ন করতে বলেছিল যে পাবজি লাইট খেলবেন কিনা। পাবজি লাইভ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা শিখতে হবে মাসখানেক আগে, এটা ওনাকেই শিখাতে হবে। তবে আমার এটা দেখে ভালো লাগে যে উনি এখনো ছোটদের মতো খেলাধুলা করেন, এটা খুবই ভালো। এটা উনি আসলে খুবই নির্মল চিত্তের হলে এটা সম্ভব। ভাই আপনিও কি গেম খেলেন বা কমিক্স পড়তে পড়তে আঁকতে আঁকতে যখন বোর্ড হয়ে যান তখন কি করেন? আমি আসলে বোর হই না, এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, কারণ এটা ভালো লাগে আর আমি বই পড়ি। গেম খেলতাম হচ্ছে ইন্টারমিডিয়েটে বোধহয় লাস্ট খেলেছিলাম, কমান্ডোজ নামে একটা গেম ছিল, হ্যাঁ স্ট্র্যাটেজি গেম, ওইটা লাস্ট খেলা ছিল, তারপরে আর খেলা হয় নাই। কারণ তারপরে একটা ব্যাপার ছিল, মানে তখনকার গেমগুলি এত হঠাৎ করে এত বেশি ডেভেলপড হয়ে যায় যে ওটার জন্য গ্রাফিক্স কার্ড, এই কার্ড সেই কার্ড, এবং অত আমার তো খুবই কম দামি পিসি ছিল, হ্যাঁ কখনোই আমার খুব বেশি দামি, এখনো পিসি যে খুব বেশি দামি তা না, কিন্তু ওইগুলি যখন কিনতে হতো মানে গ্যাজেট, আরো গ্যাজেট আরো গ্যাজেট, তখন আসলে আমি এটা থেকে ফেরত আসি, কারণ এত কিছু কিনে আসলে একটা গেম খেলা বেশি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমি গেম খেলা পছন্দ করতাম করতাম আগে, মানে টুকটাক খেলতাম, কিন্তু এরপরে প্রচুর আমার বই পড়তে বেশি ভালো লাগে আমার কাছে। বাহ, চমৎকার, মিলে যাচ্ছে আমাদের সাথে। এখন ভাইয়া আপনার সাথে একটা র্যাপিড ফায়ার গেম খেলবো, যেটা কোনো হাই কনফিগারেশনের গ্রাফিক্স আমাদের দরকার নেই। আমি জাস্ট প্রশ্ন ওকে করবো, আপনি খুব ছোট করে মানে জাস্ট অ্যান্সার দিয়ে দিবেন। আমি এর আগে ওকে কখনো করিনি, সো ভুল ত্রুটি ক্ষমা ওকে সুন্দর ওকে দৃষ্টিতে দেখবেন। হবে। একদম মাথায় যেটা আসবে বলে দিবেন। প্রিয় বই, উপহার মানুষ, প্রিয় লেখক, হুমায়ুন আহমেদ, প্রিয় কমিক্স, ভ্যাগাবন্ড, নিজের লেখা প্রিয় কমিক্স, মিন পিশাচ, নিজের প্রিয় ক্যারেক্টার, সাদি হক, নিজের ছাড়া অন্য কোনো প্রিয় ক্যারেক্টার কমিক, নিজের ছাড়া লবস্টার জনসন, ঢাকা কমিক্সের প্রিয় সিরিজ, ঢাকা কমিক্স, এটা তো নিজেরটাই বলতে হবে। হ্যাঁ, দেখো বের হয় নাই, মুকু মুকু আমার নিজে খুব পছন্দ, আর এর বাইরে দুর্জয়, মানে নিজেরটা বলতে বলতে আমি নিজেরটাই বলে ফেলছি, এর বাইরে তো আচ্ছা দুর্জয় তো আছেই, দুর্জয় তো বটেই। হ্যাঁ, আচ্ছা। কার বই দেখলে মনে হয় আমি লাইফে এরকম লিখতে চাই? গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। আচ্ছা, নেক্সট কোথায় বেড়াতে যাবেন? মানে মিলতে হবে না। আহ, নেক্সট হচ্ছে ভিয়েতনাম, ভিয়েতনামে যাওয়ার প্ল্যান। আচ্ছা, আপনি কি আসলেই বাস্তব জীবনে ভীতু, নাকি বই লেখার জন্য বানিয়ে বানিয়ে লিখেছেন কাশ্মীরে, যে আপনি ট্রেকিং টেকিং এগুলাতে খুব ভয় পান? আমি ভীতু না, আমি কিছু জায়গায় এসকেপিস্ট, মানে ঝামেলা এড়াতে পছন্দ করি। মানে আমার ঝামেলা একদমই পছন্দ না, মানে যতটুকু সম্ভব, তবে যদি অনিবার্য হয়ে যায় তখন আমি আসলে ভীতু না। আচ্ছা, সুপার মানে হিরো এমনি টাইপের কমিক। জি বলেন বলেন ভাই, বলেন বলেন ভাই, হ্যাঁ, superhero? বলেন ভাই, না না সমস্যা নেই। না, বলছি যে যখন মুখোমুখি হতেই হবে তখন আবার আমি ভীতু না, কিন্তু এর আগে পর্যন্ত আমি এড়ানোর চেষ্টা করি যে যতটা ইজিলি শেষ করা যায় একটা জিনিস। আচ্ছা, বুঝতে পেরেছি। সো হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য হ্যাঁ ওয়ার্স্ট। হ্যাঁ, আচ্ছা, সুপার হিরো টাইপ বেশি পছন্দ, নাকি বাংলাদেশি ঘরানার কমিক্স আঁকবেন এই জিনিসটা বেশি পছন্দ? কোনটা বেশি ফ্যাসিনেট করে? বাংলাদেশি ঘরানা সুপার হিরোটা আমার পছন্দ না আসলে। আচ্ছা, নিজের কোন জিনিসটা মনে করেন আরো বেশি ইমপ্রুভ করতে পারবেন ও বা করা অবশ্যই উচিত? স্কিল, স্কিল। কারণ আমার মনে কোন হচ্ছে skill? স্টোরি টেলিং আমার মোটামুটি, আমি যে বলবো না 100%, বাট তার চেয়ে আমার স্কিলে মনোযোগ দিচ্ছি এখন বেশি। আচ্ছা, আর নিজের সবচেয়ে ভালো দিক? এটা তো বলে শেষ করা যাবে না কাউকে যদি বলা হয়। না না, আমার আমার আসলে ভালো দিক আমি যেটা বলবো যে আমি লেগে থাকতে পারি একটা কিছু কি, একদম যতই ঝামেলা হোক আমি লেগে থাকি এবং দীর্ঘ মেয়াদে লেগে থাকতে পারি। না, এটা ভাই আপনার কাজ দেখলেই বোঝা যায়। আমার আরেকটা প্রশ্ন, এটা র্যাপিড ফায়ারের অংশ না। র্যাপিড ফায়ারে আপনি খুব ভালোভাবে আসলে পারফর্ম করেছেন, আমার মনে হয় আমার এটা কন্টিনিউ করা উচিত, রিটেন করা উচিত। ভাইয়া, সো আপনি এত কিছু করেন, এত ব্যস্ত থাকেন, এর হ্যাঁ মাঝে আপনি আকান্তিস গ্রুপে অনেক টাইম ইনভেস্ট করেন, ইউটিউব চ্যানেলে ফ্রি ফ্রি ভিডিও বানান, অনেক কন্টেন্ট বানান, যেগুলোর আমার কাছে মনে হয় যে আসলে আপনার মানে ঘরের খেয়ে বোর্ডের বসে তাড়ানোর মতো একটা ব্যাপার, এগুলোর আপনার কোনো দরকার নেই। এটা ট্রু। কেন করেন এবং এত কিছু কিভাবে করেন? মানে আমি আচ্ছা নিজেও এই জিনিসটা আপনার কাছ থেকে একটু শিখতে চাবো, কারণ আমি নিজেও যেহেতু এই জাতীয় কাজ করি। তো আচ্ছা, কেন করির একটা ব্যাপার হচ্ছে আমার করতে ভালো লাগে, একটা যে ওই যে বললাম, মানে আমি যেটা একটা জিনিস জানি, যেমন হয় না আমি একটা সিনেমা দেখলাম বন্ধুদের সাথে, তখন একটা ঘটনা বলতে ইচ্ছা করে, ওই রকম টাইপের যদি একটা মজার গল্প পড়ি ওইটা বলতে ইচ্ছা করে কাউকে, তো ড্রয়িং এর যদি কিছু আমি একটা শিখি, ওইটা মনে হয় আচ্ছা যে এটা জানছে না তাকে আমি বললে তার হয়তো কিছুটা সময় বেঁচে গেল, বা মানে এটা একটা, এমন না যে আমি খুব মহৎ কিছু করছি সেটা না,
কিন্তু আমার শেয়ার করতে ভালো লাগে, সেটা একটা। আর কখন করে ব্যাপারটা সত্যি বলতে আমি কিন্তু মনে করি যে মানুষের জীবনে প্রচুর সময়, এটা দুই দিকে কথা আছে, আবার ডিপেন্ডস অন যে আপনি কি করবেন। যেমন আমার যদি অনেক কাজ থাকে সময় কম, কিন্তু যদি আমি এমনিতে বলি 24 ঘন্টার মধ্যে দেখা যায় আমরা অনেক সময় কিন্তু আসলে যেমন আমি নিজেও কিন্তু অনেক সময় নষ্ট করি বলতে বসে থাকি। বসে থাকতেও ভালো লাগে, যে অনেক সময় যে এমনি কিছু না করে একটা দিন বসে থাকি, এটাও ভালো লাগে। আমি কিন্তু টিভি দেখি, সবই করি, কিন্তু যেটা করতে হয় এত কিছু করার ব্যাপারটা সিম্পল, সেটা হচ্ছে সেট এ রিমাইন্ডার। যেমন সিম্পল যদি এমন হয় যে আমার ইউনিভার্সিটিতে একটা পরীক্ষা, হ্যাঁ, ওই দিন কিন্তু দুনিয়া উল্টে গেল, আমি এটা মিস করি না। যেভাবেই হোক ওই যেমন 10টা 30-এ আমাকে সিটে বসতে হবে, ঠিকই কিন্তু আমি দেখা যাবে 10:30 ওখানে আমি বসে আছি। যেমন আমাদের পত্রিকার এডিটর যদি কেউ দেরি করে আসেন অফিসে, তাকে জিজ্ঞেস করে যে শোনেন, আপনি যদি শুনতেন যে আজকে মতিঝিলে ভোর 7:30টার মধ্যে যে যাবে সে একটা ফ্ল্যাট পাবে, তাহলে কি আপনি আসতেন? হ্যাঁ, তাহলে দেখা যেত যে মানে একটা লোক টাইম মিস করবে না। যেমন আপনি আসলে কতটুকু চাচ্ছেন এটা হচ্ছে বিষয়, অজুহাত দিয়ে লাভ নাই। হ্যাঁ, তো এটা আমি ফলো করার চেষ্টা করি যে ডেডলাইন বা ইত্যাদি সর্বোচ্চ। হ্যাঁ, আমার ডেডলাইন মিস হয় না আমি সেটা বলবো না, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আমি ক্লায়েন্টের সাথে বা অন্য কারোর সাথে আগে এটা জানানোর চেষ্টা করি যে এই কারণে এটা এই সময় আমি শেষ নাও করতে পারি, আর একটু সময় লাগতে পারে। কিন্তু আমার মনে হয় যে ডেডলাইন বা একটা রুটিন, রুটিন ওই অর্থে না, ভিডিও আমি ঠিক করলাম প্রতি শুক্রবারে আমি একটা টিউটোরিয়াল বানাবো। নইলে হয় কি হঠাৎ দেখা যায় আমি 10-12টা একসাথে বানালাম, আলটিমেটলি দেখা যায় তখন সব মিলে ভিডিও টিউটোরিয়াল আরো কম হচ্ছে। এবং এটার মানে কিন্তু এই না যে ইউটিউব তো আমার কোনো ইনকামের ওই অর্থে কোনো জায়গা বলি সেটা না, এটা সব কাজে ফাঁকে ফাঁকে করি। যখন আমি একটা টাইম সেট করলাম যে শুক্রবারে আমি এটা করব, তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি বলতাম যে আমি রাইট ভাইয়া, টাইম ম্যানেজমেন্ট আসলে খুবই চমৎকার। আমার মনে হয় যে যারা বেশি কাজ করেন তারাই আরো কাজ করার সময়ও বের করে ফেলেন, আর আমরা যারা কম প্রতি কম দুই কাজ মাসে করি। একটা বেরোবে, প্রতি মাসের 15 তারিখ, এই যে নাম্বারগুলি বলতেছি, এটা বললে কিন্তু আপনি অনেক সময় নষ্ট, নষ্ট বলবো না, মানে অনেক কাজ করেও কিন্তু এটা করা সম্ভব। যারা করতে চান আমি বলবো যে কোয়ান্টিফাই করেন যে যে আমি এখন থেকে অনেক পড়বো এটা না বলে আমি প্রতিদিন 2 ঘন্টা পড়বো, মানে একটা কোয়ান্টিফাই করতে পারলে এটা খুব কাজে আসে। এটাই আর স্মার্ট কিছু গোল, না, মানে কোনো নাথিং। হ্যাঁ, নাথিং ইয়ে, হ্যাঁ। স্মার্ট গোল, স্পেসিফিক মেজারেবল। ভাইয়া, আপনি মাঝে মাঝে বলে থাকেন যে কিভাবে সফল হওয়া এড়াতে হবে, এটা কেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ট্রু। ও, এটাকে আমি আবার বলবো? আপনি ভাইয়ান আমি চলে গেলেন আমি মনে হয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি প্রশ্নটা করেছিলাম যে আহ, এটা কেন বলেন, বা এটার পেছনে ইন্সপিরেশনটা কি, আচ্ছা, বা এটা লজিক। একদম মানে অত ফিলোসফিক্যাল কিছু না, আসলে খুবই সিম্পল। সেটা হচ্ছে যে আমাদের আহ, বাংলাদেশের কথাই বলি, আমাদের এটা কিন্তু এখনো একটা কৃষি ভিত্তিক সমাজ, তাই না? মানে মানে কৃষি ভিত্তিক বলতে বোঝাচ্ছি যে আমাদের মূল কাজকর্মের পুরোটাই কিন্তু কৃষি। কিন্তু আমরা যারা তথাকথিত শিক্ষিত, তাদের মধ্যে দেখা যায় যে আমরা মূলত যেই একটা স্কুলিং আমাদের বলে যে পশ্চিমা একটা থিওরি, যেটা আসলে আমাদের চেয়ে অন্তত 100 বছর এগোনো, তাই না? আরো বেশিও আর কি, অনেক দিক থেকে হিসাব করলে এটা আরো বেশি এগোনো, বলতে ওই অর্থে যে আমরা যেই দিকে যাচ্ছি ওই পথটাকে যদি আমি সঠিক পথ ধরি, তাহলে তারা এই পথে অনেক দূর এগোনো। তো আমরা যেইগুলিকে বলি যে সাকসেসফুল, সেই সংজ্ঞাগুলি কিন্তু আসলে ওই মডেলটা বা ওই পথটা থেকে দেখানো, যে অনেক টাকা, অনেক ইনফ্লুয়েন্সিয়াল একটা ক্যারেক্টার, তার মানে সে আসলে সফল। এবং তার কথাটা যেমন কনভোকেশন যখন হয় একটা বিশ্ববিদ্যালয়ে, সমাবর্তন আর কি, সমাবর্তনে দেখা যায় যে এই লোকগুলি এসে কথা বলছে, ওইটা আবার বাংলা করে আমাদের এখানে পত্রিকাতে হোক বা ফেসবুকে হোক আসে। এবং এইটা হচ্ছে আমাদের একটা পাথেয় টাইপের, যে এটাই ঠিক কথা, এটাই করতে হবে। যে কে আমাদের হিরো? জ্যাক মা। হ্যাঁ, আমি বলছি না তাদেরকে আমি ছোট করছি না, কিন্তু আমি বলছি যে এটা আসলে আগে ছিল কিন্তু ফিলোসফার হিরো, হিরো ছিল, তাই না? যে আমি যদি ইউরোপেরই আগের হিস্ট্রিতে যাই, যে অ্যারিস্টটল বলি, সক্রেটিস বলি, বা এরা যা বলতো আপনি ভাবেন, মানে সক্রেটিস কি বলতো বা ইয়ে কি বলতো, আর মানে যে কোনো, যেমন কান্ট, হেগেল, হ্যাঁ, মানে লক, ইভেন রিসেন্ট টাইমে জাক লাকা, মানে এরা মানুষকে ভাবনা চিন্তা, মানে তোমার অস্তিত্বটা কেন, তুমি কেন এখানে আছো, কি করবা, এগুলি না একটা প্রশ্নের উদ্রেক করতো। উত্তর হয়তো তারা দিত না, যার যার উত্তর তাকে বের করতে হতো। কিন্তু এখন কিন্তু ব্যাপারটা মার্জ হয়ে গেছে, যে এটা একটা মার্কেট, ইউ হ্যাভ টু সেল এবং আর্ন, এবং এইটাই সাকসেসের সংজ্ঞা। তো আমার মনে হয় যে এইটাতে, এবং এইখানে বাংলাদেশ খালি না, মানে আমাদের যে আমরা যেটাকে বলি যে
দক্ষিণ এশিয়া বা ভারতীয়, হ্যাঁ ভারতীয় বলতে খালি ইন্ডিয়া না আসলে, মানে সিন্ধু নদের এই পাশের যারাই আছে এখানে কিন্তু অনেক স্পিরিচুয়াল জিনিস ছিল বা এখনো আছে। হ্যাঁ, এইটা কিন্তু খুব জরুরি, কারণ সাকসেসের সঙ্গে হচ্ছে আসলে এটা একটা জায়গায় পড়েছিলাম যে কেউ যখন তার বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে, তার কোনো ঋণ নাই এবং বাচ্চা কাচ্চা নাই, বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে সে সাকান্ন খাচ্ছে, সে হচ্ছে পৃথিবীর সুখীতম মানুষ। হ্যাঁ, মানে হচ্ছে তার কোনো ঋণ নাই এবং সে তার ফ্যামিলির সাথে আছে, তার বাচ্চা কাচ্চা আছে, তাকে নিয়ে সে শান্তিতে দুপুরে ভাত খাচ্ছে বা দুপুরে খাওয়া দাওয়া করছে, এইটা নাকি সবচেয়ে সুখের, এরকম একটা কথা পড়েছিলাম আমি। সাকান্ন খাচ্ছে এবং ঋণ নাই, খেয়াল করেন। এবং পশ্চিমা যে জায়গাটার কথা আমরা বলছি, কানাডা, ইউরোপ বা যেখানে প্রচুর গ্যাজেট, প্রচুর কিছু, কিন্তু সবই কিন্তু আপনি ডেবিটে, মানে আপনি ক্রেডিট কার্ড দিয়ে লোন করে কিনছেন এবং প্রচুর লোন, আপনার বাইরে প্রচুর ব্র্যান্ডেড জিনিসপত্র এবং আপনার সামনে মডেল হচ্ছে জ্যাক মা, জেফ বেজোস, হ্যাঁ, বা হয়তো কি বলে ইলন মাস্ক, এগুলিকে দেখানো হচ্ছে আপনাকে ওইরকম হতে হবে, যদিও আপনি ওরকম হতে পারবেন না, কারণ যিনি মনে করেন আমি ওরকম হবো, হ্যাঁ, তার মানে উনি তো ওনার নিজের ক্রিয়েটিভ আইডিয়াটা অন্য সেক্টরে যেখানে লাগানোর কথা লাগাচ্ছে না। তো আমি ওইটাই বললাম যে এইভাবে সাকসেসফুল হওয়ার দরকার নেই এবং ডোন্ট গেট প্রেশারাইজড। আমাদের একটা প্রেশার কাজ করে কিন্তু, যাই হাই আমার বয়স এত হয়ে গেল, আমি এটা করতে পারলাম না, ওইটা কবে করব। টেক ইট ইজি, আমি বলবো যে এত কিছু দরকার নাই তো আসলে, কারণ আমরা আমাদের কি কি ভাল লাগে, আমি যদি সিম্পলি জিজ্ঞেস করি, ভাল লাগে আড্ডা দিতে, ভাল লাগে, হ্যাঁ, এই ইচ্ছা হলে একটা ট্যুর দিতে ভাল লাগে, দ্যাটস ইট। মানে করেন না, আপনাকে কেন একদম মানে সফল বলতে আমরা যেটা বুঝি এটা হওয়াটা জরুরি না কোনোভাবেই। হ্যাঁ, অবশ্যই আপনার টাকা পয়সা যে লাগবে না তা না, আপনাকে খেতে হবে, থাকতে হবে, সেটা ঠিক আছে, বেসিক নিড দরকার। কিন্তু আপনি যদি মানে ধরে নেন যে আসলে আমি যতক্ষণ না একটা ফ্ল্যাট কিনতে পারছি, বা যখন আপনি ওইভাবে কোয়ান্টিফাই করতে যাবেন তখন কিন্তু এটার কোনো শেষ নাই এবং খুব কষ্ট লাগবে। একটা সময় দেখবেন যে মানে প্রেশার এবং কম্প্যারিজন, এখন তো সোশ্যাল মিডিয়ার জন্য একটা ঝামেলা শুরু হয়ে গেছে যে সবাই নিজের সাথে অন্যদিকে কম্পেয়ার করে যাচ্ছে, যা হ্যাঁ ও তো এটা করলাম, আমি তো এটা করলাম না। আপনি ভেবে দেখেন যার সাথে আপনি কম্পেয়ার করছেন ও কিন্তু আবার কারো না কারোর সাথে কম্পেয়ার করছে উল্টা ভাবে, ভাইয়া যে আমার তো ওইটা নাই। হ্যাঁ, এই আর কি। হ্যাঁ, আপনি কম্পেয়ার করা ছাড়া, প্রেসার ছাড়া এত এত প্রাইজ পেয়েছেন যে বাংলাদেশে কোনো প্রাইজ মনে হয় এখন আর বাকি নেই, যেগুলো আপনি সবই পেয়ে গিয়েছেন, বিদেশে অনেকগুলো পেয়েছেন। আপনার হ্যাঁ। সবচেয়ে স্পেশাল প্রাইজ কোনটা? এবং স্পেশাল একজন আরেকজন অবশ্যই, প্রশ্ন অবশ্যই করেছেন, এই যে এখানে একজন প্রশ্ন করেছে যে নারায়ণ দেবনাথ বাবুর জিন, হ্যাঁ এইটাই আসলে সবচেয়ে স্পেশাল। মানে এটা তো আসলে অকল্পনীয় আসলে, মানে নারায়ণ দেবনাথের সাথে দেখা হবে এটাই অকল্পনীয়। শওকতুল রিফাত ভাই, ওনার ওনার প্রোফাইল পিকচারটা আমি দেখছি, উনি নারায়ণ দেবনাথের সাথেই দাঁড়ানো। হ্যাঁ, যাই হোক, তো এইটাই মানে এক কথা বলতে গেলে এইটাই সবচেয়ে আমার গুরুত্বপূর্ণ বা দামি বলি বা যাই বলি, ওইটা একটা অসাধারণ অভিজ্ঞতা এবং অসাধারণ প্রাপ্তি। কারণ উনি একজন লেজেন্ড, শুধু বাংলা কমিক্সেরই নাই, বলি যে ওয়ার্ল্ড কমিক্সের হিস্ট্রি লিখলেও আসলে ওনার নাম আসা উচিত। যারা লেখেন, যেহেতু তার বইগুলি ইংরেজিতে ট্রান্সলেটেড না, বা এরকম কার্টুন একাডেমিক রাইটিং আমাদের এখানে চাইতে কলকাতা অনেক ভালো হয়। শুভেন্দু দাশগুপ্ত লেখেন, তারপর কৌশিক মজুমদার আছেন, উনি লেখেন, অনেকেই লেখেন। তারপর এটা কিন্তু আমি মনে করি ইংরেজিতে আসা উচিত। তার যে কাজ, মানে যে স্কেলের কাজ নিশ্চয়ই আছে, আরো ব্যাপকভাবে আসা উচিত। তো এইটাই আমার সবচেয়ে বড় একটা অভিজ্ঞতা বলবো আর কি। চমৎকার। ভাইয়া, আপনার যদি কোনো ঋণ না থাকতো, কোনো আয় করার দরকার না থাকতো, চাকরিটাকে হ্যাঁ, কিছু করা লাগবে না, তাহলে কি করতেন? এখন যা করতেছি। মাশাআল্লাহ, খুবই 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 চমৎকার। একটা এক্স্যাক্টলি তাই। হ্যাঁ, এটা এটা খুবই জরুরি আমার মনে হয় সুখী মানুষ হওয়ার জন্য। হ্যাঁ, আহ ভাইয়া, এবার একটা কঠিন প্রশ্ন করব। আমাকে মানে হ্যাঁ। প্রথম কোথায় দেখেছেন বলে মনে পড়ে? বা বইমেলাতেই মনে স্টলের সামনে তো অনেকগুলি বই কিনে তখন যাচ্ছিলেন, এবং বই কিনে বোধহয় আপনার রীতিমতো শোল্ডার বাঁকা হয়ে যাচ্ছে, এরকম একটা সিন আমার মনে পড়ে, যে এত বই। আমার মনে হচ্ছিল যে এটা নিয়ে টিএসসি পর্যন্ত উনি কিভাবে যাবে, এটা মনে হচ্ছিল। হ্যাঁ, ভাইয়া, সেটা কি ওই যে ইএমকে সেন্টারে যে একবার দেখা হয়েছিল তারপরে, তারও আগে? না না, তার আগেই হবে বইমেলাতে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। চমৎকার। ভাইয়া, আরেকজন প্রশ্ন করেছিল করোনাতে কয়টা বই পড়ে শেষ করলেন, যেহেতু আপনি বই পড়া অনেক পছন্দ করেন। ও আচ্ছা, আমি গুনি নাই। আমি যেটা করলাম মানে এবারে অনেকগুলি থ্রিলার, বাংলাদেশি থ্রিলার, যেমন বাতিঘর বোধহয়, হ্যাঁ রাইট। বাতিঘর, ওই যে নাজিমুদ্দিন জি জি। যেটা, ওইগুলি পড়লাম। ওই যে তাদের যে অনেকগুলি বই, একটা হচ্ছে রিসেন্ট পড়লাম ওটা ব্ল্যাক বুদ্ধা, আমার খুব ভালো লাগলো। কিছু জায়গায় একটু ইম্যাচুরিটি আছে অনেকের, কিন্তু খুবই ভালো, মানে খুবই ভালো, এতটা ডেডিকেটেড লেখা। যেমন আরেকটা বললাম 10 গ্রিপ, এটা হচ্ছে আমাদের পরিচিত একজনের লেখা, সিদ্দিক আহমেদ ভাই। হ্যাঁ, ওইটা দারুণ। তো এইগুলি, আর এর বাইরে হচ্ছে ইয়ে পড়লাম মৈত্র জাতক, বাণী বসুর, এটা আমার খুবই ভালো লাগলো। হ্যাঁ, এটা আমি আগে পড়ি নাই, খুবই ধীরে ধীরে অনেকদিন ধরে পড়লাম। তারপর সুনীলের একটা সমগ্র পড়লাম,
শীর্ষেন্দুর একটা উপন্যাস সমগ্র, একবার শীর্ষেন্দু এই বাংলা মোটরের বাতিঘরে আসার কথা ছিল, মানে প্রথমবার যেদিন আসার কথা ছিল আমরা গিয়ে ফেরত আসি, ওই দিন আসেন নাই, ওই দিন হচ্ছে তার একটা মোটা উপন্যাস সমগ্র নিয়ে আসি, ওইটা পড়লাম। অনেকগুলি আমার পড়া ছিল না। হ্যাঁ, এরবারে আসলে অনেকগুলি পড়েছি। তারপর কমিক্স পড়লাম। হ্যাঁ, কমিক্স তো আমি সবসময় আসলে এখন বেশিরভাগ গ্রাফিক নভেল পড়া হয়। হ্যাঁ, গ্রাফিক নভেল গুলি পড়া হয়। সব আসলে মনেও নাই, আমার একটু দেখলে মনে পড়বে যে কি কি পড়লাম। হ্যাঁ, যাই হোক। তো গুনলে কত, গুনলে কোথায়, ও আচ্ছা, ওই যে রিসেন্টলি আবার যেটা হুমায়ুন আহমেদের প্রথম দিকের যতগুলি বই, একদম প্রথম দিকে, যেমন এই যে আজকে যেটা পড়ছিলাম যে যদিও সন্ধ্যা, হ্যাঁ, তারপরে হচ্ছে কি বলে পারুল ও তিনটি কুকুর, এবং বইগুলো খুব ছোট, দিনেই 3-4টা করে পড়া যায়, ছোট ছোট বই প্রথম দিকের, মানে প্রথম দিকের অনেক আগের বইগুলি, বেশ কিছু আমি ভুলেও গেছি আসলে, এত আগে পড়া ছিল। ওগুলি আমি পুরো একটা না বোধহয় 25টার মতো বই পড়ে শেষ করলাম, মানে হুমায়ুন আহমেদের বই ছোট ছোট। হ্যাঁ, ওগুলি এক বর্ষাতেই পড়ে ফেলা যায়। এই তো এই টাইপেরই। আচ্ছা, কলকাতা আসবে ভাই, কলকাতা। ও আরেকটা আজকে পড়া শুরু করলাম, এটা আমি দেখাই, এটা বুক ফর্মের, এটা একটা গ্রাফিক নভেল, চন্দন শরদিন্দু। এটা যেমন কেনা হয়েছিল, আমি পড়ি নাই, তখন দেখে খুব মজা লাগলো, ড্রয়িং স্টাইলটা শান্তনু মিত্র, এবং ওসামু তেজুকার একটা সমগ্র আছে আমার কাছে, বুদ্ধা। তো বুদ্ধা ইন্সপায়ার্ড লাগছে আমার কাছে, এবং তার ডেডিকেশনটা আমার খুবই ভালো লাগছে, এই যে একটা সিটি, হ্যাঁ, এটা যে এত সুন্দর করে আঁকা, চমৎকার। হ্যাঁ, খুবই দারুণ, চমৎকার একটা বই। আরেকটা হচ্ছে যে কয়েকদিন আগে আমি পোস্ট করেছিলাম, এটা হচ্ছে টিনটিনের লাস্ট যে বইটা, ঠিক বই না, এটা একটা ড্রাফট আকারে ছিল হার্জের, এইটা ড্রাফটটা থেকেই স্টোরিটা লেখা ছিল, মানে এটা আসলে কমপ্লিট বই না, কিন্তু এটা তার মৃত্যুর আগের শেষ ইয়ে। তো এটা যেমন পড়লাম কয়েকদিন আগে, আবার এটা আগে পড়া ছিল, আরেকবার পড়লাম দেখার জন্য। চমৎকার ভাইয়া। রুহান রুহান নিয়ে অনেকে জিজ্ঞেস করছে, এরপর অনেকে লিখেছেন মিসির আলীর কমিক্স দেখতে চাই আপনার হাতে। এরপর প্রথম কোন কমিক্স এর সাথে আপনার প্রথম পরিচয়, সেটাও একজন জিজ্ঞেস করেছে। আচ্ছা, আমার প্রথম কমিক্স হচ্ছে এডগার রাইস বারোজের লেখা যে টারজানের একটা স্ট্রিপ বের হতো আমাদের দৈনিক ইত্তেফাক বলে একটা পত্রিকা আছে, এখনো বোধহয় বের হয়, আমি ঠিক শিওর না। এটা হচ্ছে রাসেল জর্জ ম্যানিং আর্টিস্টের নাম, অসম্ভব ভালো, মানে আমি বলবো যে পৃথিবীর সর্বকালের সেরা যদি 10 জন কমিক আর্টিস্টের কথা বলা হয় তার নাম আসবে। 1960-এর দশকের, উনি লিখতেন হচ্ছে রাস ম্যানিং নামে, RUSSMANNING, ব্ল্যাক এন্ড হোয়াইট আঁকতেন, কিছু কালারও ছিল। ওইটা ছিল প্রথম কমিক্স। আমি কিন্তু টিনটিন পড়ি অনেক পরে, সে ক্লাস 9-10-এ উঠে আমি টিনটিন হাতে পাই, কারণ এটা খুব দামি ছিল, মানে আমি জানি না, মানে আমরা তো মধ্যবিত্ত পরিবারের, একটা বইয়ের দাম তখন ছিল 82 টাকা, এখন বোধহয় মানে এখনকার প্রায় 800 টাকার মতো, আসলে তখনকার 82 টাকা। তো ক্লাস 9-10-এ ওইটা কিনে পড়া, এর আগে যারা বলে যে ছোটবেলা থেকে পড়ি তারা অবশ্যই ওয়েল অফ ফ্যামিলির, আমি এটা শিওর, কারণ আমি এটা কিনতে পারতাম না। মাঝে মধ্যে নীলক্ষেতে তখন যাওয়া হতো না, আমি পড়াশোনা ছিল মতিঝিল মডেল হাই স্কুল, তো ওইখান থেকে রাজারবাগ পুলিশ লাইন্সের ফুটপাতে কিছু পুরোনো কমিক্স পাওয়া যেত, তো এখানে চাচা চৌধুরী পড়া হতো, কিন্তু টিনটিন বা ইত্যাদি একটু এলিট ক্লাসের যেগুলি অ্যাস্টেরিক্স, এগুলো অনেক পরে পড়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কোশ্চেন, হ্যাঁ, রাসেল ম্যালিং না ম্যানিং, MANNING, ম্যানিং আর কি। আমি তাহলে পরে এডিট করে দিব ভাইয়া। রুহান নিয়ে যদি বলেন। আচ্ছা, রুহানের ব্যাপারটা হচ্ছে এই বছরই শেষ করার প্ল্যান, এখন দেখা যাক, প্রতিদিনই আঁকছি আর কি, আশা করি বইমেলাতে আসবে। এখনো তো মাস দেড়েক না, আড়াই মাসের মতো আছে বোধহয়, হ্যাঁ, আড়াই মাস বাকি আছে, আমার ধারণা চলে আসবে। আরেকটা জিনিস কি প্রশ্ন ছিল যে মিসির আলীর কমিক্স আপনি আঁকবেন কিনা? হ্যাঁ, মিসির আলী, এটা আসলে একটু হুমায়ুন আহমেদের বইগুলিতে একটু কপিরাইট জটিলতা আছে, কপিরাইটের জন্য আসলে কিভাবে আমরা এগোবো সেটার সমস্যা যদি সমাধান হয়, আমাদের আসলে মিসির আলীকে নিয়ে, মানে স্পেসিফিক এই ক্যারেক্টারটা নিয়েই আমাদের করার ইচ্ছা আছে। হ্যাঁ, গ্রাফিক নভেল, বড় বড় গ্রাফিক নভেল করার, এখন দেখা যাক, এটা আসলে একটু জটিল আছে প্রক্রিয়াটা। রোমেল ভাইয়া কমেন্ট করেছিলেন, অনেক ধন্যবাদ। শায়ের আহমেদকে ধন্যবাদ। রোমেল ভাইকে একদিন ধরতে হবে আমাদের লাইভে আসার জন্য। লুঙ্গিম্যান নিয়ে ঢাকা ডাইজেস্টে সুদামের পঞ্চ অভিযান, সেটা শেষ হয়নি। হ্যাঁ, শেষ হবে আমার এই 2021-এর কি বলে ইয়ার প্ল্যান না কি বলে রেজলিউশন হচ্ছে সব ইনকমপ্লিট, সবকিছু শেষ করা, দেখা যাক কি কি শেষ করা যায়। ভাইয়া আসলে প্রশ্ন আসছেই, মানে আপনি কতক্ষণ সময় দিতে পারবেন আমি জানি না, আমি মনে হয় বেশি দিয়ে দিয়েছি অলরেডি। প্রশ্ন পর্যন্ত আমরা যাই, প্রশ্ন যদি ইউনিক প্রশ্ন যদি থাকে, নতুন প্রশ্নটা উত্তর দিয়েই আমরা থামি, সমস্যা নাই। আচ্ছা, আরো প্রায় 10 মিনিটের মতো দেখি, 10 মিনিট সময় দিই সবাইকে প্রশ্ন করার, তাই না? আচ্ছা, অনেক অনেক, হ্যাঁ শিওর, থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ। ঢাকা কমিক্সের বিভিন্ন কালেক্টেবলস আবার কবে পাবো? কালেক্টিবল বইমেলার আগে তো হবে না, বইমেলার, এবং এই মুহূর্তে কাজ চলছে। ও, এটা চিশতি ভাই কমেন্ট করছেন, আচ্ছা।
হ্যাঁ, আপনার প্ল্যানগুলি আমাদের মাথায় আছে, যে এই প্রপোজালগুলি ওগুলি আমরা যেমন ওই যে কিছু স্ট্যাচু করছি, স্ট্যাচুর যেই শোরুম তো না কি ফ্যাক্টরি, যেটা ওখানে আমরা যাবো, নাজমুল ভাই করছেন এটা। তো এটা হচ্ছে লাইভ অ্যাক্সিস ডিজিটাল এই নামে, অথবা লাইভ অ্যাক্সিস আর উই আর মেকার, হয়তো নামটা পাল্টে গেছে। যাই হোক, তাদের ফ্যাক্টরিতে আমরা কয়েকদিন পরে যাবো। কালেক্টিবল কিছু টয়, টয় বলতে আসলে স্ট্যাচু, মানে ফিক্সড স্ট্যাচু এটা, আর হচ্ছে কিছু স্টিকার, এরপরে যে কি বলে অন্যান্য হচ্ছে সবই আমাদের এবার একটু মার্চেন্ডাইজ করার ইচ্ছা, যে চাবি, রিং ইত্যাদি কালেক্টিবল অনেকেই চায়। সেক্ষেত্রে আমার বাবার কাছে, হ্যাঁ এটা আমি দেখেছি, রৌনক মানুষ শুদ্ধ 6টা পুষ্টিকা, হ্যাঁ এটা খুব রেয়ার, এটা সবার পাওয়ার কথা না। পিশাচ কাহিনীর 5th ইস্যু, হ্যাঁ এটা আসবে। পিশাচ কাহিনী 5th ইস্যুর কাজ চলছে, মানে স্টোরি লেখার কাজ চলছে। ড্রয়িং যিনি করবেন অ্যাড্রিয়ান অনিক, তিনি এখন ইব্রাহিমের 5 নম্বর টাকছেন, ওটা শেষ করে এটা ধরবেন। তো সময় আছে, আমার মনে হয় ম্যানেজেবল, কারণ আমরা মেলা হবে কিনা এটা যেহেতু নিশ্চিত ছিলাম না, আমরা এটাকে শুরু করি নাই। হ্যাঁ, হাত তো দিনই। দুর্জয় কবে শেষ হচ্ছে এটা বলতে পারবে সম্পদ ভাই। সম্পদ ভাই যদি শুনে থাকেন ভাই উত্তর দিয়ে দেন। এটা ওনার সিরিজ। তবে আমি পার্সোনালি মনে করি এটা শেষ হওয়ার তো দরকার নাই, হ্যাঁ চলতে থাকুক, কারণ ব্যাটম্যান তো এরকম 400-500 মানে আরো বেশি টাইটেল চলছেই, তাই না একটা ক্যারেক্টার। কলকাতায় দুর্জয় কিন্তু ভাই অনেকবার গিয়েছে এবং সেল হয়ে, যে এমডি ইজাজ সর্দার, দুর্জয় অনেকবারই কিন্তু বিক্রি হয়েছে। তা আমরা আবার পাঠাবো, হ্যাঁ আবার পাঠাবো। তবে ওই যে আজকে যদি আপনি ফলো করে থাকেন, পাঠানোর কিছু জটিলতা আছে। মানে আমরা যদি বাই পোস্টে পাঠাই, ওইটা প্রাইস এত বেশি হয়ে যায় যে আপনারা আসলে কিনতে পারবেন না। মানে দেখা যাবে যে গায়ের দামের চেয়ে পাঠানোর খরচ বেশি হয়ে যায়, এরকম একটা জটিলতার জন্য আমরা পাঠাতে পারি না। সর্বশেষ সংখ্যাটা গল্প এখানে কিন্তু বুঝলাম। এইটা ওই যে বললাম, এটা আসলে সম্পদ ভাই বলতে পারবেন। হ্যাঁ, এটা আমি বলতে পারবো না যে কত পর্ব। তবে 15তে একটা আর্ক কিন্তু শেষ হলো, আপনারা যদি খেয়াল করে থাকেন। পঞ্চরোমাঞ্চ নিয়ে এপিগমনা শেষ, হ্যাঁ এটাও আজকে আমরা আরেকবার এটা নিয়ে উত্তর দিলাম যে আমরা মুক্তিযুদ্ধ নিয়ে এরকম একটা সংকলন করছি এখন। হ্যাঁ, তো সেটা আমার মনে হয় না বইমেলায় কমপ্লিট হবে, কারণ সবাই যে যা নিজের টাইটেল করছে। তো এটা হয়তো আমরা একটু পরে করবো, মার্চে বা এপ্রিলে হয়তো বেরোবে। ওপার বাংলা থেকে ঢাকার কবিতা সাড়া পাচ্ছেন, অনেক ভালো সাড়া। এবং সত্যি বলতে কলকাতার পাঠকটা কিন্তু আমাদের পাঠকের চেয়ে পরিপক্ক, আমি যদি ভুল না বুঝে থাকি। মানে তাদের পড়ার কালচারটা অনেক বেশি, হ্যাঁ, এবং তারা অ্যাপ্রিসিয়েট করেন বেশি, আমি যেটা দেখলাম। কারণ আমাদের এখানে যেমন আমরা রিসেন্টলি একটা বিজ্ঞাপন দিলাম দুর্জয় সিরিজের, তো যেহেতু পাবলিক বিজ্ঞাপন ছিল, সবচেয়ে বেশি প্রশ্ন আমি যেটা পেয়েছি আমাদের ইনবক্সে, সেটা হচ্ছে যে কমিক্স কি জিনিস। হ্যাঁ, তো তো সে কারণে হতে এটা এটা জানি না, আমরা যারা কমিক্সে কাজ করি তাদের জন্য এটা খুবই ধাক্কা খাওয়া টাইপের একটা প্রশ্ন, যে এখন যদি আমাকে শুরু করতে হয় যে হোয়াট ইজ কমিক্স, যদি আমি নিশ্চিত যে সবাই জানবে না, স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় এটা তুলনামূলক পশ্চিমবঙ্গে এটা কম, কারণ সেখানে শুধু কমিক্স না, কমিক্স নিয়ে যে লিটারেচার সেটাও অনেক সমৃদ্ধ। আমি অনেকগুলি বই কিনেছি এবার, যে কমিক্স কার্টুন নিয়ে যে বইগুলি, যেমন কমিক্স ইতিবৃত্ত কৌশিক মজুমদারের, সেটা মানে আমি মোটামুটি মানে হ্যাঁ একটা পাইল হয়ে গেছে আমার কেনা। আমি যদি কয়েকটা দেখাই, একটু যদি কাইন্ডলি দেখাই। শিওর ভাইয়া। এর মাঝে আরেকটা প্রশ্ন এসেছে, হাবিবির বা ক্রেইগ থমসনের গ্রাফিক নোভেল পড়া হয়েছে কিনা। আমি ব্যক্তিগতভাবে হাবিবি পড়েছি, মানে শুরু করেছিলাম, শেষ হয়নি এখনো। আমি দেখা যায় যে একটা বই শেষ করতে অনেক দিন লেগে যায়। ভাইয়া হাবিবি পড়েছেন কিনা ক্রেইগ থমসনের? পড়েছি হাবিবি, আমার কাছে অত ভালো লাগে না সত্যি বলতে। যেটা ক্রেইগ থমসন আমার কাছে প্রথম হচ্ছে ড্রয়িংটা যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট, মনিটরে তো বটেই, মনিটরে আরো সমস্যা, কিন্তু পড়তে গিয়ে আমার খুব কষ্ট লাগছে, মানে চোখে খুব পীড়া দিচ্ছে, মানে এতক্ষণ ধরে টানা পড়তে, কারণ ব্ল্যাক এন্ড খুব ডিস্টার্ব লাগছে। আমি জানি এটা আমি আর্টের পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। স্টোরিটা টু মাচ হাই থট, মানে এটা ঠিক পাবলিক ইয়ে টাইপের না, অ্যারাবিক একটা সময়কে ধরা হয়েছে এখানে। হ্যাঁ, এবং অনেক মোটা, এত মোটা করার দরকার ছিল না, কারণ স্টোরিটা অত অত ভালো কোনো স্টোরি লাগে নাই আমার কাছে। এনিওয়ে, এটা আমার পুরো পার্সোনাল অপিনিয়ন। ওই যে যেমন যেটা বলছিলাম, এইটা যেমন খুবই দারুণ একটা কম্পাইলেশন, এটা বুক ফার্ম থেকে বেরোয়। হ্যাঁ, মানে এইটা সবাই আমি বলবো যে কালেক্ট করার মতো। এইটা সবগুলি, যেমন আরো একটা হচ্ছে কার্টুন রঙ্গ বিচিত্র, এটা যে বিশ্বদেব গঙ্গোপাধ্যায়, মানে এগুলি কিন্তু ঠিক সবই যে পিওর কমিক্স তা কিন্তু না, এটা অন কমিক্স। এবং অন্যগুলি আমি এখনো অনেক বইয়ের মধ্যে পড়ে গেছে। যেমন আমি আরেকটা জিনিস দেখাই, যেমন একটা হচ্ছে কার্টুন জার্নাল। আমি একবার আমার বইয়ের কালেকশনটা দেখালে ভালো হবে। ইন্টারন্যাশনাল জার্নাল অন কমিক আর্ট, এটা কিন্তু জন এল লেন্টার, যেটা মানে জিনিস আমাদের বাংলাদেশে মিসিং, যেটা অন কার্টুন। এটা কিন্তু সব আর্টিকেল, মানে রীতিমতো স্কলারি আর্টিকেল। হ্যাঁ ভাইয়া আপনার আপত্তি না থাকলে কার্টুনের কি বলে, মানে একাডেমিক আর্টিকেল। হ্যাঁ,
ভাই আপনার আপত্তি না থাকলে আপনার বইয়ের কালেকশন নিয়ে হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা যদি আরেকটা পর্ব করতে পারি তাহলে মনে হয় আরো চমৎকার হবে, কারণ এত বই হ্যাঁ, দেখে শুধু sure. দেখতেই ইচ্ছা করছে। হ্যাঁ, হ্যাঁ, right. প্রচুর হ্যাঁ, বই comics- আসলে আমার মানে খালি এখানে যেমন আমার শেলফ তো 4টা বইয়ের, তো একটা শেলফ হচ্ছে পুরোটাই কমিক্স, সেটা আমি এখান থেকে দেখাতে পারছি না, ক্যামেরা ঘোরানোর পরে তো দেখা যাবে। পুরোটা হচ্ছে কমিক্স, আর একটা হচ্ছে আর সবচেয়ে বড় লাইব্রেরি যেটা সেটা হচ্ছে অনেক বই। হ্যাঁ, তো সেইগুলি আমার মনে হয় যে ওই কার্টুনের, খালি কার্টুন না, যে কোনো কিছুরই একাডেমিক রাইটিং তখনই হয় যখন ওইটা আসলে পড়ার লোকজন ডেভেলপ। তো এটা আমার কাছে লাগছে যে পশ্চিমবঙ্গে এটা ডেভেলপ এবং আমাদের এখানে হবে, আমাদের এখানে শুরু হচ্ছে জিনিসটা, তো এটা পজিটিভ। ভাইয়া সরি, দা কায়রো ড্রয়িংটা পড়েছেন কিনা? ওটা ভাইয়া বলে ফেলেছেন আমার মনে হয়, হাবিবির। না, কায়রো তো কায়রো হ্যাঁ, পড়েনি ভাইয়া। আর কমিক্স কি কায়রো পড়িনি আমি। আমার খুব পছন্দের কিছু গ্রাফিক আমি দেখাই আমার। সো ভাইয়া পছন্দের বেশ কিছু গ্রাফিক্স নভেল আনতে গিয়েছে। আমার ভাইয়ার কালেকশন দেখে আমার নিজেরই মনে হচ্ছে যে ভাইয়ার বইগুলো আরো আমার বিস্তারিত গিফট এটা, এইটা কিন্তু এবারে বুকার প্রাইজ পাওয়া। হ্যাঁ, মার্গারেট অ্যাটউড, এটা হচ্ছে আসান হাবিব বসের গিফট, উনি আমেরিকা গিয়েছিলেন। এটা অসম্ভব মানে দারুণ একটা গ্রাফিক নভেল, পুরোটা কিন্তু কমিক্স। হ্যাঁ, পুরোটা কিন্তু কমিক্স এবং আমার খুব পছন্দের এটা, মানে হ্যান্ডমেড। এবারে বুকার প্রাইজ পাওয়া এই বইটাই সম্ভবত। হ্যাঁ, মানে এটার যেটা টেক্সট বইটা। আরেকটা হচ্ছে আমার খুবই পছন্দের, যদিও এটার একটা জায়গায় আমার একটা প্রবলেম আছে, এটা হচ্ছে ক্যাস্ট্রোর গ্রাফিক নভেল। এটা পুরোটা, এটা আমার খুবই পছন্দ। এটা রিয়েল মানে মূল আর্টিস্টের একটা সাইনওয়ালা। এটা আমি কিনেছিলাম, ইংল্যান্ডে যাওয়ার সুযোগ হয়েছিল একবার। এবং সবচেয়ে পছন্দের যে কমিক্সটার কথা আজকে বললাম যে আমার সবচেয়ে ভালো লাগছে যেটা, এটা আসলে একটা মাঙ্গা। এটা হচ্ছে এই কপিটা আমাকে আসিফ গিফট করছে, র্যাটস আসিফ। তবে আমি এটার অনলাইন ভার্সনটা পড়ে ফেলছি। এটা হচ্ছে একটা ভলিউম 1, এটার মধ্যে 6টা ভলিউম আছে এরকম, মানে অকল্পনীয় ড্রয়িং এবং স্টোরি টেলিং গ্রাফিক নভেল, মানে কাকে বলে ড্রয়িং এবং কাকে বলে স্টোরি। হ্যাঁ, যাই হোক, এটা দেখাচ্ছি যে এই ড্রয়িংগুলো দেখা হলো। এবং আমি আসলে রিড কমিক অনলাইন, এটাতে প্রচুর কমিক্স পড়ি অনলাইনে, কারণ এত কিছু কেনা সম্ভব না, মানে কিনে রাখাও সম্ভব না। তো কমিক্সটা প্রচুর পড়া হয়, হ্যাঁ, গ্রাফিক নভেল ইত্যাদি। ওই যে এক্সট্রিমিটি তো না, কি জানি এটার নামটা ভুলে গেলাম, ড্যানিয়েল ওয়ারেন জনসনের একটা কমিক্স পড়লাম রিসেন্টলি, খুবই সুন্দর। এনিওয়ে, আমি মনে হয় বেশি মানে বই নিয়ে বেশি বেশি আমার মনে হয় আপনার এই এনথুসিয়াজমে সবাই আরো বেশি এনথুসিয়াস্টিক হয়ে গেছে। আমি নিজে তো হচ্ছে খুবই এনজয় করছিলাম, এবং অমিত সরকার লিখেছে আরেকটা লাইভ হোক। সো আপনার বই নিয়েও সবাই জানতে চায়। হ্যাঁ, বই নিয়ে করা যায়, কারণ বই পড়তে পছন্দ করি তো। আর কমিক্সের বইগুলি নিয়েই করা যায়, যে হোয়াট ইজ হোয়াট, কোনটাতে কি আছে। কারণ আমার তো কমিক্স গুলি সবই পড়া, অন্য বই তো সব পড়া হয় নাই, কমিক্স নিয়ে বলা যায়। ভাই যদি আপনার সময় হয়, এবং তাহলে আমি অবশ্যই আসলে খুবই খুশি হব যদি আপনি আবারও আমাদেরকে সময় দেন। আমি আসলে এতদিন মানে শুরু থেকে আমি খুব আসলে ভয় পেতাম যে আপনাদেরকে কখনো বলবো লাইভে। আমি আসলে মানে খুবই হেসিটেটেড ফিল করতাম, কারণ আমি তো মানে তেমন কিছুই করতে পারি না, দেখা যায় যে সময়ের অভাবে এডিটিংও ওইভাবে করি না। সো এই কারণে একটা হেসিটেশন কাজ করে। বাট আপনি যে রাজি হয়েছেন এতে আমি আসলে খুবই খুশি। থ্যাংক ইউ সো মাচ। গেট কমিক্স একটা সমস্যা হচ্ছে ডাউনলোড করতে হয়, মানে বিশাল বিশাল ফাইল ডাউনলোড করতে হয়, ওইটা আবার স্টোরেজ হয়ে যায়। করা যায়, এটা ঠিক যে আনওয়ান্টেড কুকিজ এখন খুব ডিস্টার্বিং হয়ে গেছে বিভিন্ন সাইটে, এবং ওইটা ট্রাস্টেডও না। দেখা যায় যে ওই লিঙ্কটা কোথাও কাউকে সেন্ড করতে গেলে ওইটা ব্ল্যাক লিস্টেড লিঙ্ক হিসেবে ধরে ফেসবুকে বা ইসে। গেট কমিক্সটা আমি দেখলাম, কিন্তু ওইখানে ওই যে ডাউনলোড করতে হয় প্রচুর। হ্যাঁ, এনিওয়ে, তারপরে বেটার। রাইট। আশরাফ ভাইয়ের প্রশ্নের উত্তর তো হয়ে গিয়েছে যে বড়রা কমিক্স পড়তে পারবে কিনা। আমার মনে হয় দুইজন জলজান্ত উদাহরণ। এখানে যাই দেখালাম এগুলি খালি বড়দেরই না, ইনফ্যাক্ট মানে অনেক ম্যাচিউরড কন্টেন্ট কিন্তু। এই যে যেমন হ্যান্ডমেড স্টেল, তো মানে আমি বলবো যে খুবই পলিটিক্যাল একটা, মানে অসম্ভব দারুণ। হ্যান্ডমেড স্টেলটা পড়া উচিত, এটা আমি পড়ে মুগ্ধ হয়েছি। এটা বয়স্ক যে অনেক আগের লেখা কিন্তু, মার্গারেট অ্যাটউড যে ভদ্রমহিলা লিখছেন, এবং ড্রয়িংটাও চমৎকার, মানে এত সুন্দর ড্রয়িং, জাস্ট সো সিম্পল অ্যান্ড সো এলিগেন্ট ড্রয়িং, এটা খুবই সুন্দর। তো আমি এগুলি কিন্তু একদম অনেক বড়দের কমিক বই, এখন আর কমিক্স বলে না, গ্রাফিক নভেল বলে। এই গ্রাফিক নভেলটা আমারই পড়তে ইচ্ছা করছে, হয়তো চেষ্টা করব পরে পড়ার। ড্রিম কালেকশন একজন বলেছে। সো ভাইয়া অনেক ধন্যবাদ। দর্শকরা যদিও জানে না যে আপনার আরো অনেক কাজ আছে, আপনি অন্য কাজ ফেলে এখানে এসেছেন, আবার আরেক কাজে যাবেন, আবার আপনার রুটিনও মেনটেন করতে হবে সবকিছু ঠিকভাবে করার জন্য। সো অনেক শুভকামনা আপনার প্রত্যেকটা কাজের জন্য,
এবং নিউ এজে, উন্মাদে, ঢাকা কমিক্সে আরো যত নতুন নতুন ইনিশিয়েটিভ আপনি নেবেন সবগুলোর জন্য অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ ভাইয়া আসার জন্য, আর বেশি সময় নিতে চাচ্ছি না আপনার। অনেক ধন্যবাদ। এত আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, সবাই ভালো থাকুন, শুভরাত্রি, সবাই ভালো থাকুন। হ্যাঁ, অনেকের প্রশ্নের আমরা তো থ্যাংক ইউ। হ্যাঁ, আবার দেখা হবে। আমি ওই যে খালি বই নিয়ে একটা করা যায় যদি এর মধ্যে সময় হয়, খালি কমিক বই বা ইত্যাদি নিয়ে সমস্যা নেই। হ্যাঁ, শিওর ভাইয়া, তাহলে আমরা শুধু কমিক নিয়ে আরেকটা করবো ইনশাল্লাহ, যেহেতু আবার কি ল্যাগ হচ্ছে বোধহয়। হ্যালো, একটু ল্যাগ হচ্ছে ভাইয়া। আপনি যেহেতু পাবলিক প্লেসে বলেই ফেলেছেন, তো আমরা ইনশাল্লাহ আরেকটা করবো অন্তত। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওকে। ভাইয়া, লাস্ট যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ানের দর্শকদের। না, কারণ আসলে কারা দেখছেন সেটা জানি না, তবে আমি বলবো যে মানে বই পড়েন, কারণ সেটা যদি কমিক ফরম্যাটে হয়, যেমন আমি কিন্তু এখন দেখা যায় টেক্সট বই পড়ি না তা না, বেশি পড়া হয় কমিক্স, তারপরও বই পড়ে, মানে গল্প পড়লে সবচেয়ে ভালো হচ্ছে টেক্সট বই পড়া, যেখানে আপনার দৃশ্যগুলি মাথায় তৈরি হবে। কমিক্সের কিন্তু একটা লিমিটেশন আছে, এটা আমি বলি। মানে আমি যে কমিক্স আঁকি বলেই কমিক্স পড়েন সবাই, এটাই একমাত্র সেটা কিন্তু না। কমিক্সের একটা ব্যাপার থাকে যে ড্রয়িং করে দেওয়া, যে একজন দেখতে কেমন এঁকে দিল, আপনার ইমাজিনেশনটা কমে গেল। হ্যাঁ, ওটা হচ্ছে আপনি রেডিমেড একটা জিনিস পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনি যদি অ্যাবস্ট্রাক্ট একটা কিছু পড়েন, টেক্সট পড়েন, তখন আপনার মাথায় যে দৃশ্যটা আসবে এটা পৃথিবীর আর কারো মাথায় নাই। অবশ্যই প্রত্যেকের দৃশ্যটা আলাদা হবে, এবং এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে চিন্তার চর্চা, যে একটা পড়ে আমার একটা দৃশ্য তৈরি হলো মধ্যে। এটা হবেই, আপনি যতই আপনি আঁকতে পারেন বা না পারেন, আপনি ভাবুক প্রকৃতির হন বা না হন, আপনার মাথায় কিন্তু একটা দৃশ্যের মানে তৈরি হবে কিছু একটা বললে। যেমন আমি যদি বলি ফুল, সাথে সাথে কিন্তু সবার মাথায় তার মতো করে একটা ফুলের ছবি এসে পড়লো, তাই না? এটা আমি শিওর যারা শুনতেছে। হ্যাঁ, তো এইটা যেমন আমি বললাম যে গ্রীষ্মকাল, আপনার মাথায় কি দৃশ্য আসে? অবশ্যই আমারটা আপনারটা মিলবে না। তো এইটা কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার, এবং জোর করে ওই বই পড়ার দরকার নাই যে সবাই পড়েছে ট্রেন্ডি, এটা আমি না পড়লে কেমন হবে, সেটা না। যে সবাই কি হারুকি মুরাকামি পড়ছে, আমাকে এখন মুরাকামি পড়তে হবে, এরকম কোনো কথা নাই। আপনি যা ইচ্ছা তাই পড়েন, যেটা ভাল লাগে, যত ফালতু হোক। হ্যাঁ, আপনার হয়তো এটা মনে হয় যে এটা কি পড়তেছি। যেমন আমি রিসেন্টলি, আমি ফালতু প্রসঙ্গে বলছি না, মানে খুবই, আমি রিসেন্টলি একটা বই পড়ে আমি এত, ওই যে এখন মনে পড়লো আরেকটা, মানে চিত্রকর শাহাবুদ্দিন পেইন্টার, তার একটা বই আছে, উনি মুক্তিযুদ্ধের সময় উনি কি করেছেন, মানে আমার সারা শরীরে কাটা দিয়ে উঠছে একটু পরপর। মানে উনি লেখক না, উনি একজন পেইন্টার, কিন্তু উনি যেভাবেই লিখছেন, মানে আমি না ফিল করছি তার সাথে যে এইটাও সম্ভব, মানে এইরকম ঘটনা, মানে এটা অ্যাবনর্মাল। আমি বলবো যে এটা পড়েন, মানে ওই সময়ের যা যা, তারপর মানে আরো বেশ কিছু বই। বইটার নাম কি? হ্যাঁ, বইটার নামটা বোধহয় আমার মুক্তিযুদ্ধ বা এরকম কিছু একটা, নামটা ঠিক খেয়াল নাই। সামনে একটাই বই আছে, ওইটাই মানে লেখা ইয়ে বই। আরেকটা যেমন দাস পার্টির খোঁজে, এটা একটা অসম্ভব ভালো একটা কাজ হচ্ছে, দাস পার্টির খোঁজে, এটা হয়তো পড়ছেন আপনি, আমি জানি না, জগৎজ্যোতি দাস তাকে নিয়ে লেখা। এটাও মানে এই ধরনের বইগুলি পড়লে হয় কি, যে এগুলি কিন্তু পপুলার রিড না, এগুলি কিন্তু এমন না যে কোনো মোটিভেশনাল স্পিকার লিখছে বলে সবাই কিনছে বাট পড়ে নাই, ব্যাপারটা এরকম না। এটা সত্যিকারের ঘটনা। হ্যাঁ, আমাদের বাংলাদেশে আমি মনে করি যে মুক্তিযুদ্ধের সময়টাকে কাগজে কলমে জাস্ট দেখার চাইতে নিজের মতো করে এটুকু উপলব্ধি করার একটা ব্যাপার আছে। হ্যাঁ, প্রত্যেকের চিন্তাটা আলাদা হবে। তো এইটা যেটা ভালো লাগে, মানে জটিল বই পড়ার দরকার নাই, যেটা আমার খুব জটিল লাগছে, কষ্ট হচ্ছে, এগুলি কিন্তু দরকার নাই। হ্যাঁ, যেমন আমি বেশ কিছু বই এরকম কিনে পরে দেখি যে আসলে এটা দাঁত বসছে না, আমি এটা পড়ি নাই। যেমন আমি বার্টন রাসেলের দেখলাম যে একটা ওই যে দর্শনের ইতিহাস, বাংলা কিনলাম, আমি কিছুই বুঝি না, তারপর ইংরেজিতে সরাসরি বার্টন রাসেলের যেটা লেখা, ওইটা ঝরঝরে করে আমি পড়তে পারতেছি। সো এটা কিন্তু একটা ব্যাপার আছে যে অনুবাদ কেনার আগে আপনারা অরিজিনালটা একটু দেখবেন, যে ওইটা কিভাবে, ইংরেজিটা একটু দেখবেন যদি ক্লাসিক বই হয়, কারণ ইংরেজিটা দেখা যায় বেটার থাকে, বাংলার চেয়ে সহজ থাকে। এখনকার অনুবাদগুলি কিন্তু খুব খারাপ, সব না, মানে অনেকগুলি। এনিওয়ে, আমাদের মনে হয় আড্ডা অনেক বেশি পার করে ফেলছি আমরা। জি ভাইয়া, স্টিল এখনো 20 জন আছে, সো ভালোই সবাই এনজয় করেছে। হ্যাঁ, আমরা ভ্রমণ করতে হবে, তো ভ্রমণ করা যায়নি এই করোনার মধ্যে। সামনেও আমরা কবে ভিয়েতনামে যেতে পারবো আমি শিওর না। যদি ওইটা না হয়, আমরা দেশ ভ্রমণের একটা প্ল্যান আছে আমার। যেমন রিসেন্টলি আমরা ঢাকা কমিক্স নিয়ে একটা ড্রাইভ দিচ্ছি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতেও যাতে এটা পাওয়া যায়। তো সেখানে আমি দেখলাম যে ওয়াই নট আমি নিজেই যাই। হ্যাঁ, এটা তো আসলে ডিস্ট্রিবিউটরকে আমরা দেই, ঢাকা কমিক্স ডিস্ট্রিবিউট, এইটাই যদি আমি একটা ভ্রমণ করি পুরো বাংলাদেশে, আমার এটা রিসেন্টলি মাথায় আসলো যে ওয়াই নট। হ্যাঁ, যেমন আজকেই আমরা হচ্ছে রংপুরের ইস্ট বেঙ্গল লাইব্রেরির সাথে কথা বললাম, তো সেখানে আমরা পাঠাবো। তো আমার মনে হলো আমি কেন, এটা তো যাওয়া কোনো বিষয়ই না, বাংলাদেশ তো খুব বড় জায়গা না, মানে গেলাম, এটা ভ্রমণও হলো, মানে বাংলাদেশ ঘোরাটা এইভাবে আমার একটা প্ল্যান আছে। যদি আমরা বাইরে যেতে নাও পারি,
মানে নট অনলি যে আমি বই ডিস্ট্রিবিউট করতেই যাবো তা না, বাট যেহেতু এক কাজে ওই যে রদ দেখা কলা হচ্ছে টাইপের একটা ভ্রমণের প্ল্যান এসেছে আর কি, দেখা যাক কি হয়। চমৎকার। দর্শক আবার বাড়া শুরু করেছিল, so না, জানি না, না না, 26 জন। লোককে আর জাগানোর দরকার নাই। হ্যাঁ, আচ্ছা তো থ্যাংক ভাইয়া, ইউ। আমরা আধা ঘন্টা আগে একবার বিদায় নিচ্ছি, আবার বিদায় নিচ্ছি, কথা ঠিক রাখতে হবে। তো গুড লাক খুবই এভরিওয়ান। হ্যাঁ, বলেন ভাইয়া, সমস্যা নেই, আপনি হ্যাঁ, বিদায় জানিয়ে দেন। আমি টাটা করে দেই। টাটা, বাই বাই এভরিওয়ান, শুভরাত্রি। আচ্ছা, সবাইকে শুভরাত্রি, অনেক ধন্যবাদ ভাইয়া আবারও। হ্যাঁ, ওকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।